সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এক্সেস মেডিকেল স্কুলের ধারাবাহিক কার্যক্রমের ভিত্তিতে আজ আমরা নিয়ে এসেছি ফার্স্ট পরীক্ষার্থীদের জন্য ফিজিওলজি রিভিউ সেশন, যার আজকে দশম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের মাঝে হোস্ট হিসেবে আছি রুবাইয়াত রাখি ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2019-20। আজকে আমাদের আলোচ্য বিষয় রেসপিরেটরি সিস্টেম পার্ট 2। এবং পুরো আলোচনা জুড়ে আমাদের মাঝে গেস্ট হিসেবে আছেন KMS সাজিদ ভাইয়া, যিনি এক্সেস মেডিকেল স্কুলের একজন জনপ্রিয় মেন্টর এবং অলরেডি তিনি বিভিন্ন ধরনের রিভিউ সেশন এবং রিটেন সেশন নিয়ে নিয়েছেন এবং যার ক্লাসগুলো ছিল আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ। তিনি আজকে পুরো সময় ধরে আমাদের সাথে থাকছেন এবং তিনি অধ্যয়নরত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18-তে। চলুন দেরি না করে আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, রুবাইয়াত রাখি আছি আল্লাহর রহমতে। শীতের আমেজ কিছুটা টের পাচ্ছি, যদিও আজকে হাফাদার টি শার্ট পরে চলে আসলাম, বাট স্টিল কিছু শীত শীত ভাব লাগছে ঢাকা শহরে থেকেও। তো সেই শীতের আমেজ আমার সবসময় ভালো লাগে, তাই আমি এখন মোটামুটি ভালো আছি, করোনার মধ্যে যদিও আছি, আল্লাহ রাখছে। তো তোমার কি অবস্থা তাই বলো। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। ভাইয়া দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ অবশ্যই। তো দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আবারও সবাইকে। আমি KMS সাজিদ ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে তোমাদের সাথে আমার রেসপিরেটরি সিস্টেমের সেকেন্ড ক্লাসটা নিয়ে আমি আজকে এসেছি। আগের দিন আমরা রেসপিরেটরি সিস্টেম অনেকগুলো টপিক দেখলাম, কিছু থিওরিটিক্যাল, কিছু ন্যারেটিভ রিটেন কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম লাস্টে যে আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের যে রেগুলেটরি পার্ট গুলো এবং সাথে কিছু ডিজিজ টাইপের কিছু কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব। তো সেটাই আজকে আমি শুরু করব, যেহেতু সময় তোমাদের থেকে বেশি নেওয়া যাবে না, কারণ বোরিং হয়ে যাও তোমরা ক্লাস করতে করতে। তো সেই জন্য আমি আসলে তাড়াতাড়ি করতে চাই। দেখো, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। মানে এই যে রেসপিরেশনটা, দেখো আমরা যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন পড়ছি যে ব্লাড ফ্লো হচ্ছে, হার্ট বিট করতেছে, হ্যাঁ সেগুলো যেমন একটা রেগুলেশন ছিল। যেমন ব্লাডের যে প্রেশার সেটা কিছু রেগুলেশন ছিল, হার্ট যে বিট করতেছে, হার্ট রেট, সেটা একটা রেগুলেশন ছিল। তো রেসপিরেটরি সিস্টেমটাও কি সেরকম একটা অটোনমিক ফাংশন। এটা কিন্তু আমাদের কি ভলান্টারি কন্ট্রোল আছে, কিন্তু আমরা সবসময় কি, আমরা যখন অচেতন অবস্থা থাকি, যতক্ষণ আমরা চিন্তা করি না, তখন কি আমাদের রেসপিরেশন চলে না? রেসপিরেশন তো চলে। রেসপিরেশন যখন চলে তখন কি রেসপিরেশনে সেটা রেগুলেশনও আছে। প্রত্যেকটা অটোনমিক ফাংশনে কি একটা রেগুলেশন থাকে, এবং রেসপিরেশনের কি রেগুলেশন আছে। তো রেসপিরেশনের রেগুলেশন করে আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেইনের যে ব্রেইন স্টেম, সেই ব্রেইন স্টেমের পন্স এবং মেডুলায় কিছু রেগুলেটরি সেল আছে, কিছু নার্ভ সেল আছে, যে সেলগুলো হচ্ছে ইন্টিগ্রালি আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেমের রেট এবং ডেপথকে কন্ট্রোল করে, রেসপিরেটরি সিস্টেমকে কন্ট্রোল করে, রেসপিরেশনের ডেপথ ব্রেথ এগুলোকে কন্ট্রোল করে। সেই যে ব্রেইন স্টেমের যে পার্টটা, যে পার্টটাই কাজগুলো করে, তাদেরকে আমরা বলি রেসপিরেটরি সেন্টার। তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে এখন রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার নিয়ে একটা কোশ্চেন রিটেনে বলতে পারো যে হামেশাই পাওয়া যায়। হ্যাঁ, হামেশাই পাওয়া যায় প্রফে। এবং কোশ্চেনটা যেভাবে থাকে যে বলে যে এনিউমারেট দ্য রেসপিরেটরি সেন্টার উইথ দ্য লোকেশন এন্ড ফাংশন প্রেজেন্টিং উইথ আ ডায়াগ্রাম। মানে একটা ছবি সহ তোমাকে এই নামগুলা বলতে বলে এবং লোকেশনটা কোথায়, কোন রেসপিরেটরি সেন্টার কি ফাংশন সেটা বলতে হয়। তো ছবিটা আমি আজকে আর দেখাবো না, ডিটেইল সেশনের জন্য রেখে দিলাম। ওইদিন আমি এটা ছবি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব স্লাইডে। আজকে যেটা আমি বলবো যে রেসপিরেটরি সেন্টার গুলো কি কি। দেখো, রেসপিরেটরি সেন্টার গুলো আমাদের বিভিন্ন ধরনের সোর্স বইগুলোতে যেরকম ভাবে পাওয়া যায়। 4টা রেসপিরেটরি সেন্টার আছে, যে প্রি বজিঙ্গার কমপ্লেক্স, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। তবে কিছু কিছু মেডিকেল কলেজে যেরকমটা বলা হয় যে প্রি বজিঙ্গার কমপ্লেক্সটা শুনতে বা বলতে বা লিখতে মানা করে। তো এটা হচ্ছে যে যে মেডিকেলে পড়ো সেই মেডিকেলের টিচাররা ওনারা যেভাবে বলেন সেভাবে তোমরা করবা। বাট যেহেতু জ্ঞানং এবং গাইডলাইনের রেফারেন্স দিয়ে আমাদের সোর্স বইগুলোতে লেখা আছে, সো আমি এখন তোমাদেরকে 4টার কথাই বলবো। কারণ একটু পর এরপরে আমরা যে কোশ্চেনটা বলবো যে তোমার রিদমিক্যাল রেসপিরেশনের রেগুলেশনটা কিভাবে হচ্ছে, সেখানে কিন্তু আমাদের প্রি বজিঙ্গার কমপ্লেক্সের উদাহরণটা নামটা টানতে হবে। তাই আমি এখন এই কথাটা একটু বলে যাব। হ্যাঁ, আর যদি তোমাদের এরকম হয় যে হ্যাঁ প্রি বজিঙ্গার কমপ্লেক্সে মানা করছে, তাহলে তোমাদের যখন এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি আস্ক করবে বা লিখতে বলবে, তখন এই প্রি বজিঙ্গার কমপ্লেক্সের কথাটা অমিট করে দিবা। তো হ্যাঁ, প্রথমে যেটা বলতেছিলাম যে প্রি বজিঙ্গার কমপ্লেক্স এটা থাকে হচ্ছে মেডুলার দুই সাইডেই তোমার নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং ল্যাটারাল
রেটিকুলার নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রি বজিঙ্গার কমপ্লেক্স। আমরা জানি যে আমাদের ব্রেইনে আমরা পড়ছিলাম সিএনএস এবং সামনে রিভিউ ক্লাসে হবে সিএনএস যে ব্রেইনের প্রত্যেকটা ফাংশনের জন্য, কার্ডিয়াক ফাংশনের জন্য, ব্লাড প্রেশার ফাংশনের জন্য, রেসপিরেশনের ফাংশনের জন্য, জিআইটি ফাংশনের জন্য বিভিন্ন ধরনের নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস গুলো হচ্ছে একটা গ্রুপ অফ সেল যারা একটা ফাংশনকে কন্ট্রোল করে। তো সেরকমই এই ধরনের কিছু নিউক্লিয়াস আছে যেগুলোর মধ্যে রেসপিরেটরি সেন্টারগুলো কি লোকেটেড থাকে। তো আমার প্রিপোজিশনাল কমপ্লেক্স থাকে হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং ল্যাটারাল রেটিকুলার নিউক্লিয়াস সেখানে থাকে। এবং এর যে ফাংশনটা হচ্ছে যে রিদমিক্যাল মানে রেসপিরেশনের রিদমটাকে, রেট এবং রিদমটাকে কন্ট্রোল করা। রেসপিরেশন আমাদের যেটা রিদম ফলো করে আমরা করি মিনিটে 14 থেকে 18 বার, এই যে রিদমটা ফলো করার যে প্রক্রিয়াটা এটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের প্রি বজিঙ্গার কমপ্লেক্স। এরপর আসে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপটা থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গটা আমাদের ব্রেন স্টেমের মধ্যে আসতে হচ্ছে কি পন্স মেডুলা অবলঙ্গটা আবার ভেন্ট্রাল পার্ট আছে, ডরসাল পার্ট আছে। অ্যানাটমিতে পড়বো আমরা যখন অ্যানাটমি পড়বো সেখানে আমরা দেখবো। তো অ্যানাটমিতে মেডুলা অবলঙ্গটাতে ভেন্ট্রাল এবং ডরসাল যে পার্টটা, তার ডরসাল পার্টে থাকে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর ভেন্ট্রাল পোর্শন থাকে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তো ডরসাল পোর্শন অফ দ্য মেডুলা থাকে এবং নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস। এই নামটা খুব ইম্পর্টেন্ট এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপের নিউক্লিয়াসটাকে এটা কিন্তু ভাইভাতে খুব জানতে চাওয়া হয় ফ্রিকোয়েন্টলি। তো আমরা ট্র্যাক্টাস সলিটারিয়াস এই কথাটা আমরা মনে রাখবো, নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস। ডরসাল রেসপিরেটরি গ্রুপের মেইন কাজটা কি? ডরসাল রেসপিরেটরি গ্রুপের মেইন কাজ হচ্ছে ইন্সপাইরেশনটা হচ্ছে মেইনলি সে কি কজ করে, সে মানে হ্যাপেন করে এবং রেগুলেট করে হচ্ছে কি ইন্সপাইরেশন। এবং তোমার ডরসাল রেসপিরেটরি গ্রুপের সাথে প্রি বজিঙ্গার কমপ্লেক্সের কানেকশন আছে, যেটা আমরা একটু পরে রিদম অফ রেসপিরেশনে গিয়ে দেখবো, মানে ওটা যে কন্ট্রোলটা হয়। তো এটাই হচ্ছে আমার ডরসাল রেসপিরেটরি গ্রুপের ফাংশন। এরপরে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা কি করে দেখো, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা ভেন্ট্রাল পোর্শনে এবং এর যে দুটো নিউক্লিয়াস সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস প্যারাঅ্যাম্বিগাস, রেট্রোঅ্যাম্বিগাস। নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগাস। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের মজাটা হচ্ছে এটা নরমাল রেসপিরেশন, আমরা যখন এট রেস্ট কন্ডিশনে আমরা যখন রেসপিরেশন করি তখন এর কোনো কি ফাংশন থাকে না। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে কোনো ফাংশন থাকে না। যখন আমরা খুব ফোর্সফুল ইন্সপিরেশন এক্সপিরেশন করি তখন হচ্ছে এটা ইনভলভ হয়। হ্যাঁ, ওভারড্রাইভ মেকানিজম আমরা একটা কথা বলি এখানে, যেটা ওভারড্রাইভ মেকানিজমের সাথে যুক্ত। কথাটা মানে হচ্ছে যে এটা যখন আমরা ফোর্সফুল ইন্সপিরেশন এক্সপিরেশন করি তখন ডরসালের সাথে কি ভেন্ট্রালটাও আমার ইন্সপিরেশন এক্সপিরেশন রেগুলেশনে কি যুক্ত হয়। এটাই হচ্ছে এটার কাজ। আর লাস্টে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টারটা মেইনলি কি করে যে আমার ব্রিদিং এর রেট এবং মেইনলি ডেপথটা কন্ট্রোল করে বেশি, সাথে রেটটাও কন্ট্রোল করে। হ্যাঁ, নিউমোট্যাক্সিক সেন্টারটা কিভাবে কন্ট্রোল করে সেটা আমি একটু পরে দেখবো। যে এটা ডেপথটা কন্ট্রোল করে মানে হচ্ছে ডেপথটা কিভাবে কন্ট্রোল করে, মানে রেসপিরেটরি মানে ইন্সপাইরেশনটা আমরা যে শ্বাস নেই, কারণ ইন্সপাইরেশনটা হচ্ছে কি একটা অ্যাক্টিভ ফাংশন, আমরা আগের দিন বলছিলাম, আর এক্সপাইরেশনটা হচ্ছে প্যাসিভ, যে ইন্সপাইরেশনের পর লাংসের রিকল টেন্ডেন্সি ভাবে এক্সপাইরেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ওটা কন্ট্রোল করা দরকার নেই। আমি ইন্সপাইরেশনটা কতক্ষণ ধরে নিচ্ছি এটা যেটা অ্যাক্টিভ প্রসেস, এটা কন্ট্রোল করা দরকার আছে। তো ইন্সপাইরেশনের টাইম ডিউরেশনটাকে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার কন্ট্রোল করে। নিউমোট্যাক্সিক সেন্টার এই যে টাইম ডিউরেশনটাকে, ইন্সপাইরেশনের টাইমটাকে কন্ট্রোল করলো, এর মাধ্যমে সে হচ্ছে আমার ডেপথ অফ রেসপিরেশনটাকে, আর ডেপথকে কন্ট্রোল করার অর্থে একই সাথে রেটটাকে সে কন্ট্রোল করে, কারণ ইন্সপাইরেশনের টাইম ডিউরেশন কমানো অ্যাকচুয়ালি মানে রেটটাও এখানে কন্ট্রোল হয়ে গেল, ডেপথটাও কন্ট্রোল হয়ে গেল। তো এটাই হচ্ছে কি আমার নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ। আর এই যেহেতু সে কন্ট্রোল করে, সে রেসপিরেটরি রেট বাড়াতেও পারে, রেসপিরেটরি রেট কমাতেও পারে নিউমোট্যাক্সিক সেন্টার। এই হচ্ছে আমার চারটা নাম, চারটা ফাংশন আমরা এজ এ হোল জানলাম। আমাদের ভাইভাতে জিজ্ঞাসা করলে আমরা এইভাবেই বলবো, রিটেনেও এই পয়েন্ট আকারেই লিখতে হবে, এই চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন থাকে যে রিদমিক ব্রিদিং বা মেকানিজম অফ রিদমিক রেসপিরেশন। এই হচ্ছে কোশ্চেনটা যেটা আমি এতক্ষণ ধরে বলতে চাচ্ছি। তো সেটা অ্যাকচুয়ালি কি, দেখো এটা একটা আমরা যে রেসপিরেশনটা নিই সেটা একটা রিদমে হয়। তো সেই রিদমটা কিভাবে কন্ট্রোল হয় সেটাই আমরা এখন একটু জানবো। দেখো, প্রথমে আমি যদি প্রি বজিঙ্গার কমপ্লেক্স থেকে কথাটা বলা শুরু করি, এই জন্য শুরু করবো যে প্রি বজিঙ্গার কমপ্লেক্সে আমাদের যেমন হার্টের সাইনোয়াট্রিয়াল নোডে যেমন পেসমেকার ছিল, সাইনোয়াট্রিয়াল নোডের কাছে মানে সাইনোয়াট্রিয়াল নোডটা যেমন পেসমেকার ছিল, তেমনি আমাদের প্রি বজিঙ্গার কমপ্লেক্সে কিছু নিউরন থাকে যেটা কি সিনাপটিক্যালি কানেক্টেড পেয়ার আকারে কিছু আমার পেসমেকার সেল থাকে, যে পেসমেকার সেলগুলা কি করে একটা রিদমে ডিসচার্জ করে। এই যে রিদমের ডিসচার্জটা করে, এই প্রি বজিঙ্গার কমপ্লেক্সের এই ধরনের এই পেসমেকার নিউরন গুলো থেকে যে ডিসচার্জটা বেরোয় সেটা হচ্ছে আমরা যে সেই প্রথম দিন একদম প্রথমে পড়ছিলাম যে পালমোনারি ভেন্টিলেশনের কন্ট্রোল, আমরা দুইটা নার্ভের কথা বলছিলাম, একটা হচ্ছে আমার ফ্রেনিক নার্ভ আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। আমি বলছিলাম যে এই দুইটা নার্ভ হচ্ছে ব্রেনের কোনটা জায়গা থেকে সেন্সেশন পায়। তো দেখো এই প্রি বজিঙ্গার কমপ্লেক্সের যে
আমার পেসমেকার নিউরন গুলা, সেই পেসমেকার নিউরন গুলাই হচ্ছে কি এই দুটো নার্ভকে আমার রিদমিক্যাল একটা ইম্পালস সেন্ড করে। তখন হচ্ছে কি আমার যে ফেরিক নার্ভ ডায়াফ্রামকে আর ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে ইন্টারকোস্টাল মাসল গুলাকে কন্ট্রাক্টের মাধ্যমে রিডকে লিফেক্ট করে। এভাবে হচ্ছে কি আমার মানে রেসপিরেশনটা রিদমে হয়, তখন কি ইন্সপাইরেশনটা ঘটে। তো এদের যে এই যে আমার প্রিপজিশন কমপ্লেক্সের এই যে পেসমেকার নিউরন গুলা যে রিদমে ইম্পালস দিবে, সেই রিদমেই হচ্ছে কি আমার ফেরিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ মানে ডিসচার্জ করবে, ফাংশন করবে, আমার রেসপিরেশনটা সেই রিদমে সেই রেটে চলবে। এখন প্রিপজিশন কমপ্লেক্স ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে, তবে সাধারণত কি হয় আমাদের সেকেন্ড স্টেপে এখন আমরা যেটা করব, ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা আমরা বললাম এইমাত্র, সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপের নিউরনের কিছু ফাইবার আমার প্রিপজিশন কমপ্লেক্সের মধ্যে দিয়ে প্রজেক্ট করে। এখন যখন মধ্যে দিয়ে প্রজেক্ট করে, আমরা জানি যে ডরসাল রেসপিরেটরি গ্রুপটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টার এবং সে হচ্ছে ইন্সপাইরেশনের সাথে রিলেটেড, সে হচ্ছে ইন্সপাইরেশনটা কন্ট্রোল করে। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ আবার যেই রেটে সিগন্যাল দেয় প্রিপজিশন কমপ্লেক্সকে, প্রিপজিশন কমপ্লেক্সের পেসমেকার নিউরন গুলো আবার সেই রিদমে ডিসচার্জ করে। সাধারণত যদি না আমার ডরসাল রেসপিরেটরি গ্রুপ খারাপ না থাকে, তো সেক্ষেত্রে কি হয়, ডরসাল রেসপিরেটরি গ্রুপ একটা রিদমে সিগন্যাল দেয়, সেই রিদমে আমার প্রিপজিশন কমপ্লেক্সের সিনাপটিক্যাল নিউরন গুলো ডিসচার্জ হয়। সেই ডিসচার্জের রেটে হচ্ছে আমার আলটিমেটলি ফেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে সেই রিদমের ইম্পালস পায় এবং সেই রিদমে কি ইন্সপাইরেশনটা চালু করে, মানে বজায় রাখে। তো এটা হচ্ছে এইভাবে আমাকে রিদমিক রেসপিরেশনটা বজায় রাখে। এখন যখন কিনা আমার একটা ইন্সপাইরেশন হয়ে গেল, সাপোজ আমার একটা ইম্পালস, একটা ডরসাল রেসপিরেটরি গ্রুপ একটা ইম্পালস বা একটা সিগন্যাল আমার ইসেকে দিল, প্রিপজিশনারের সিনাপটিক্যাল নিউরন গুলোকে দিল, ওই ইম্পালসটা আমার ফেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভে গেল, তারা তাদের কাজকর্ম করলো, একটা ইন্সপাইরেশন হলো। একটা ইন্সপাইরেশন যখন হয়ে গেল, তখন আমার নিউমোটেক্সিক সেন্টার কি করে কাজ করা শুরু করে। নিউমোটেক্সিক সেন্টার তখন একটা তোমার হচ্ছে ইনহিবিটরি সিগন্যাল দেয়। ইনহিবিটরি সিগন্যাল দেয় হচ্ছে কাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপকে। ডরসাল রেসপিরেটরি গ্রুপকে যখন সে ইনহিবিটরি সিগন্যাল দেয়, তখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ কি তার ইম্পালস দেওয়াটা বন্ধ করে দেয়। তার ইম্পালস দেওয়া বন্ধ মানে আমার সিনাপটিক নিউরন ইম্পালস দেওয়া বন্ধ। সিনাপটিক নিউরন ইম্পালস দেওয়া বলতে মানে ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভে কোনো ইম্পালস নাই। তো ওই যে সেই ওই কোশ্চেনটার মতো, ইম্পালস নাই, আবার কি ইন্সপাইরেশনটা এখন কি এক্সপাইরেশনের দিকে যাবে। একটা ইন্সপাইরেশন হয়ে গেল, এখন কি একটা এক্সপাইরেশন হবে, কারণ ইম্পালস পাচ্ছে না ফ্রেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ। আরেকটা ঘটনা ঘটে যেটাকে আমরা হেরিং বিউরার রিফ্লেক্স বলি, যে কি হয় যখন ইন্সপাইরেশন হলো, লাংস এর মধ্যে এয়ার ঢুকলো, লাংস ফিল হয়ে গেল, লাংসটা স্ট্রেচ করলো, তখন লাংসে কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে। আমরা যেমন হার্ট এটার ক্ষেত্রে একটা বেইন ব্রিজ রিফ্লেক্স করছিলাম যে অ্যাট্রিয়ামে কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে, তেমনি এই যে লাংসেও কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে। স্ট্রেচ রিসেপ্টর গুলো কি করে, সেই স্ট্রেচ রিসেপ্টরের নার্ভ গুলো আবার নিউমোটেক্সিক সেন্টারের সাথে যুক্ত। হ্যাঁ, এটা আমার ডায়াগ্রামে দেখাবো রিটার্নের সময়, যে ওই নার্ভ গুলো আবার নিউমোটেক্সিক সেন্টারের সাথে যুক্ত। তো নিউমোটেক্সিক সেন্টার সেইখান থেকে যখন সিগন্যাল পায় যে হ্যাঁ লাংসটাও স্ট্রেচ করতেছে, তখন দুইটা মিলে একসাথে নিউমোটেক্সিক সেন্টার হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপকে তখন ইনহিবিট করে দেয়। ফলে আলটিমেটলি ইন্সপাইরেশনটা শেষ হয়ে যায়, একটা এক্সপাইরেশন হয়। এক্সপাইরেশন যখন হয়ে যায়, তখন কি স্ট্রেচ রিসেপ্টর গুলো তখন আর হয় না, মানে স্ট্রেচ রিসেপ্টর গুলো তখন কোনো সিগন্যাল দেয় না, কারণ তার স্ট্রেচ তো আর হচ্ছে না, লাংস স্ট্রেচ কমে গেছে। তখন যেহেতু আর সিগন্যাল দেয় না, নিউমোটেক্সিক সেন্টার তখন বন্ধ হয়ে যায়। নিউমোটেক্সিক সেন্টার বন্ধ হয়ে গেলে কি হয়, আমার ডরসাল রেসপিরেটরি গ্রুপ আবার ইম্পালস দেয় প্রিপজিশনারের সিনাপটিক নিউরন গুলোকে, তখন আবার একটা কি ইন্সপাইরেশন ক্রিয়েট হয়। এইভাবে একটা ইন্সপাইরেশন একটা এক্সপাইরেশন, এইভাবে কি রিথমিক্যালি আমাদের রেসপিরেশনটা কি চলতে থাকে। এই হচ্ছে আমার রেসপিরেশনের নার্ভাস রেগুলেশন। এটা ছিল নার্ভাস রেগুলেশন, আমাদের রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে আমরা যে রেট রিদমটা কন্ট্রোল করি কিভাবে, সেটাই হচ্ছে কি আমাদের নার্ভাস রেগুলেশন ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেসপিরেশনের কেমিক্যাল রেগুলেশন। রেসপিরেশনের কেমিক্যাল রেগুলেশন, এখন কেমিক্যাল রেগুলেশন কি কারা কিভাবে করে, কে করে? কেমিক্যাল রেগুলেশনটা করা হচ্ছে আমরা এই যে ইসাতে পড়ছিলাম না ব্লাড প্রেশার রেগুলেশনের সময়, যে ব্যারো রিসেপ্টর আছে, সাথে একটা কেমো রিসেপ্টরের কথা বলছিলাম। তো কেমো রিসেপ্টর যেমন ব্লাড প্রেশারের সাথে যুক্ত, আবার কি কেমো রিসেপ্টর রেসপিরেটরি রেটকে কন্ট্রোল করে। তো এই কেমো রিসেপ্টর যেভাবে রেসপিরেটরি রেটকে কন্ট্রোল করে, তাকে আমরা বলি কেমো রেগুলেশন অফ রেসপিরেশন। এখন কথা হচ্ছে কেমো রিসেপ্টর কারা, মানে কোশ্চেন সেটা না, কোশ্চেনটা হচ্ছে কেমো রিসেপ্টর কয় ধরনের এবং তারা কোথায় থাকে। কেমো রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। আমাদের এই দুইটার কেমোরিসেপ্টরের লোকেশন জানতে হবে, এটার লোকেশনটা কোথায়। তারপর সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে। এটা মনে রাখবো যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে। সেটা কোথায় আছে?
মেডুলা অবলঙ্গাটার ভেন্ট্রাল সারফেসে যে ভেন্ট্রাল কেমোরিসেপ্টর থাকে তার 0.2 মিলিমিটার নিচে। মেডুলা অবলঙ্গাটার ভেন্ট্রাল সারফেসে যে ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার থাকে, সরি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ থাকে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের 0.2 মিলিমিটার নিচে থাকে হচ্ছে আমার সেন্ট্রাল কেমোরিসেপ্টর। ঠিক আছে, আরেকটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। পেরিফেরাল কেমোরিসেপ্টরটা কোথায় থাকে? ক্যারোটিড বডি এবং অ্যারোটিক বডিতে। লোকেশনটা হচ্ছে ক্যারোটিড বডি এবং অ্যারোটিক বডিতে। এখন আরেকটা কোশ্চেন থাকে যে কে কার প্রতি সেনসিটিভ? কেমোরিসেপ্টর সেন্ট্রালটা কার প্রতি সেনসিটিভ, পেরিফেরালটা কার প্রতি সেনসিটিভ? অলওয়েজ মনে রাখবা যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর এক্সক্লুসিভলি কার্বন ডাই অক্সাইডের প্রতি সেনসিটিভ, সাথে হাইড্রোজেনের প্রতিও সেনসিটিভ, তবে তুলনামূলক কম। কেন কম সেটা আমি একটু পরে বলতেছি। এক্সক্লুসিভলি কার্বন ডাই অক্সাইডের প্রতি সেনসিটিভ, সাথে হচ্ছে হাইড্রোজেনের প্রতিও সে কিছুটা সেনসিটিভ। ঠিক আছে, আর পেরিফেরাল কেমোরিসেপ্টর কখনোই কার্বন ডাই অক্সাইডের প্রতি সেনসিটিভ না। সে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং এক্সক্লুসিভলি অক্সিজেনের প্রতি সেনসিটিভ। অক্সিজেন কেবলমাত্র পেরিফেরাল কেমোরিসেপ্টরের উপরেই কাজ করে, হাইড্রোজেন পেরিফেরাল সেন্ট্রাল উভয়ের উপরই কাজ করে, যদিও সেন্ট্রালের পরিমাণটা কম। আর কার্বন ডাই অক্সাইডটা এক্সক্লুসিভলি সেন্ট্রাল কেমোরিসেপ্টরের উপর কাজ করে। ঘুরায় পেঁচায় যেভাবে মনে রাখো, কোশ্চেন দুই দিক থেকে আসতে পারে, তাই আমি দুই সাইড থেকে বলে দিলাম। এখন আমরা কেমিক্যাল রেগুলেশনটা বা কেমো রেগুলেশন অফ রেসপিরেশনটা দেখার চেষ্টা করবো কিভাবে করে। তো কেমো রেগুলেশন অফ রেসপিরেশন বা কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশনের উদ্দেশ্যটা কি? আমাদের তিনটা কেমিক্যাল উপাদানকে কন্ট্রোল করার হচ্ছে উদ্দেশ্য। সেগুলো কি? ব্লাডের মধ্যেকার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, আর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এই তিনটাকে আমরা কন্ট্রোল করি কেমিক্যাল রেগুলেশনের মাধ্যমে। কেমিক্যাল রেগুলেশন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট রেটে রাখে। হাইড্রোজেন আয়নের পরিমাণটা যদি বেড়ে যায় সেটাকে কমবেট করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিউজ দেয়। আর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি কোনো কারণে কমে যায় সেটা বাড়ানোর জন্য কি প্রয়োজনীয় সিগন্যাল সেন্ড করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সো এই হচ্ছে আমাদের কাজ কেমো রিসেপ্টর কেমো রেগুলেশনের। এখন সেটা কিভাবে হয় একটা সিনারিও দিয়ে বলি। কার্বন ডাইঅক্সাইডটা যদি আমি ধরি, এখন ফার্স্টে কার্বন ডাইঅক্সাইড সাপোজ ধরো যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সেটা হাইপোভেন্টিলেশনের কারণেই হোক বা শরীরের মেটাবলিজম বেড়ে যাক সেই কারণেই হোক, আমাদের ব্লাডে সাপোজ ধরো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। এখন যখন বেড়ে গেল, এখন কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা আমি বলছি পেরিফেরাল কেমোরিসেপ্টরের উপরে কোনো কাজ করে না। কেন? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ব্রেইনে যে একটা ব্যারিয়ার আছে, তোমরা সবাই জানো যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা ক্রস করলে কোন একটা এলিমেন্ট আমার ব্রেইনের বাইরে থেকে, দ্যাট মিনস মেনিনজেসের বাইরে থেকে মেনিনজেস ভেদ করে আমার ব্রেইনের মধ্যে ঢুকতে পারবে, মেনিনজেসের মধ্যেকার ইনার এলাকাতে ঢুকতে পারবে। সেটা হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। কার্বন ডাইঅক্সাইড এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইফেক্টিভলি ক্রস করতে সক্ষম। ফলে যখন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গুলা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে আমার মেনিনজেস ভেদ করে সিএসএফ এর মধ্যে চলে আসে। ব্রেইন তো সিএসএফ এর মধ্যেই ডুবে থাকে, এটা তো আমরা সবাই জানি। সিএসএফ এর মধ্যে চলে আসে। এখন সিএসএফ এ কি ওয়াটার আছে, প্রচুর পরিমাণ ওয়াটার আছে। কার্বন ডাইঅক্সাইড সেই ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে সবাই জানো, আগের ক্লাসে আমি বলছি যে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড যদি রিঅ্যাকশন করে তৈরি হয় কার্বনিক অ্যাসিড। কিন্তু কার্বনিক অ্যাসিড কখনো কি তার মতো করে থাকে না, সে সবসময় ভেঙে যায় হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে ন্যাচারালি। এখানেও তাই হয়, হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়ন তৈরি হয়। এই যে বেশি বেশি করে সিএসএফ এই যে হাইড্রোজেন আয়নটা তৈরি হচ্ছে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সাথে বেশি বেশি হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন আয়ন তৈরি হওয়ার কারণে অতিরিক্ত হাইড্রোজেন আয়নগুলো আমার যে মেডুলার অবলঙ্গাটার ভেন্ট্রাল সারফেসে যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা আছে, সেই সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে কি স্টিমুলেট করে। কেমোরিসেপ্টরটা কোনো কেমিক্যাল রেজোনেন্সে সে স্টিমুলেট হবে। তো সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা এই হাইড্রোজেন আয়নের এক্সেসিভ প্রেজেন্সে স্টিমুলেটেড হইলো। সেই স্টিমুলেশনটা আমার যাবে হচ্ছে আলটিমেটলি কোথায়, ডরসাল রেসপিরেটরি গ্রুপে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে আমার কি ইম্পালস দেওয়ার রেটটা বাড়ায় দিবে। কারণ কি কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করতে হবে এবং বেশি বেশি অক্সিজেন ঢুকাতে হবে শরীরের মধ্যে। তো সেই বের করার জন্য কি আমার রেসপিরেশনটা বেশি বেশি হতে হবে। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ তখন কি বেশি বেশি করে ইম্পালস ডিসচার্জ করে, আলটিমেটলি কি আমাদের রেট অফ রেসপিরেশনটা বেড়ে যায় এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে বের হয়ে যায়। আলটিমেটলি আমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা একটা স্টেটে চলে আসে। সো এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে কম্ব্যাটেড হইলো। কার্বন ডাইঅক্সাইডটা কম্ব্যাটেড হইলো কিন্তু সেন্ট্রাল কেমোরিসেপ্টরের সরাসরি হস্তক্ষেপে। এখানে কিন্তু পেরিফেরাল কেমোরিসেপ্টর কাজ করে নাই, এটা মনে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়
পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে সেটা এন্টায়ারলি রেগুলেট করা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর এরিয়া। আচ্ছা, এখন হাইড্রোজেন আয়নের কথা বলবো। হাইড্রোজেন আয়নটা কি করে? হাইড্রোজেন আয়নটাও কার্বন ডাই অক্সাইডের মতো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এবং যে কার্বন ডাই অক্সাইড তো গিয়ে আলটিমেটলি কি করছে, ব্রেনের সিএসএফ এর মানে সিএসএফ এর মধ্যে গিয়ে হাইড্রোজেন ক্রিয়েট করছে সে, তারপরে তো খেলা। কিন্তু হাইড্রোজেন আয়ন তো সরাসরি যদি ঢুকতে পারে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, তাহলে তো কোনো কিছু দরকার নেই, সে সরাসরি হচ্ছে কি আমার সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে কিছু স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি আমার রেট অফ রেসপিরেশন মানে বেড়ে যাবে। কিন্তু কথা হচ্ছে হাইড্রোজেন আয়ন ব্লাড ব্রেন ব্যারিয়ারকে কার্বন ডাই অক্সাইডের মতো এত বেশি ইফেক্টিভলি ক্রস করতে সক্ষম না। যেহেতু হাইড্রোজেন আয়ন এত বেশি ইফেক্টিভলি ক্রস করতে সক্ষম না, তাই কার্বন ডাই অক্সাইডের মতো হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, তখন তাকে মানে কমব্যাট করার মতো যে প্রক্রিয়াটা, সেটা সেন্ট্রাল কেমোরিসেপ্টর একা নিতে পারে না। কজ হচ্ছে সে তাড়াতাড়ি স্টিমুলেটেড হতে পারে না, কারণ হাইড্রোজেন আয়নটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ইফেক্টিভলি ক্রস করতে পারে না। সো কি হয় তখন? হাইড্রোজেন আয়ন হচ্ছে আমার পেরিফেরাল কেমোরিসেপ্টরকে বেশি বেশি স্টিমুলেট করে। পেরিফেরাল কেমোরিসেপ্টর যেগুলো আছে ক্যারোটিক বডি এবং অ্যারোটিক বডিতে, সেখানে যখন হাইড্রোজেন তারা যখন এই ডিটেকশনটা করতে পারে যে ব্লাডে হাইড্রোজেন আয়নটা বেড়ে গেছে, তখন তারা 9 এবং 10 ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে আমার সিগন্যালটা পাঠায় হচ্ছে রেসপিরেটরি সেন্টারকে সরাসরি রেসপিরেটরি সেন্টারকে তারা সিগন্যাল পাঠায়, এবং রেসপিরেটরি সেন্টার হচ্ছে স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে তখন রেট অফ রেসপিরেশন বেড়ে যায় এবং আলটিমেটলি আমার হাইড্রোজেন আয়নটা ধীরে ধীরে কমে আসে। আচ্ছা, এখন আমি বলবো হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটা আমরা অলরেডি বলছি যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কি কোনোভাবেই মানে এটার সাথে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোনো সম্পর্ক নেই, এটা এন্টায়ারলি পেরিফেরাল কেমোরিসেপ্টর গুলো এখানে কি রোল প্লে করবে। তো তাই হয়, আর রোলটা হচ্ছে একদম হাইড্রোজেনের মতো। তারা যখন ডিটেক্ট করতে পারে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে গেছে, একইভাবে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায় রেসপিরেটরি সেন্টারকে, তারা স্টিমুলেটেড হয়, তাদের রেট অফ রেসপিরেশন তারা বাড়ায় দেয়, এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা আস্তে আস্তে কি বেড়ে যায়। তো মানে আমরা খেয়াল কি করলাম, ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশনটা কিন্তু আলটিমেটলি নার্ভাস রেগুলেশনের উপরে নির্ভরশীল। মানে কেমোরিসেপ্টর গুলা তারা যখন ডিটেক্ট করতে পারে, তারা হচ্ছে সেই নার্ভাস রেগুলেশনের জন্য যে রেসপিরেটরি সেন্টার গুলো আছে তাদেরকে কিন্তু তারা কি নিউজ পাঠায়। আলটিমেটলি রেসপিরেশনটা তো নার্ভাস সেন্টার গুলোই মানে না মানে তোমার রেসপিরেটরি সেন্টার গুলো চালু রাখে। কেমোরিসেপ্টর গুলো তো আর নার্ভ না, হ্যাঁ নার্ভ, কিন্তু তারা সেন্সরি নার্ভ, তারা জাস্ট কোনো একটা কিছু ডিটেক্ট করতে পারে। তারা শুধু মানে রেসপিরেটরি সেন্টারকে এটাই বলে যে তোমার এখন কাজ বেশি তো করা দরকার, তোমার এখন কাজ কম করা দরকার না। মানে রেসপিরেটরি সেন্টার ইয়া হচ্ছে খালি কাজ করবে, তারা খালি রেসপিরেশনটা ঘটাবে বন্ধ করবে, রিদমিক্যাল অকারেন্সটা চালু রাখবে। কিন্তু সেই রিদমিক্যাল অকারেন্সটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে না কি করতে হবে, সেটা আবার নিউজে হচ্ছে কেমোরিসেপ্টর এভাবে একজন আরেকজনকে কি হেল্প করে কাজে। তো এটা হচ্ছে কথা। তারপরে আমরা অলরেডি একটা মানে রিফ্লেক্সের কথা আমি বলে ফেলছি, রিদমিক্যাল রিদম অফ রেসপিরেশন রেগুলেশনে যে হেরিং বিউরার রিফ্লেক্স, সেটা কি সেটা অলরেডি বলে ফেলছি। আর একবার ছোট করে এটার জন্য বলি যে হেরিং বিউরার রিফ্লেক্সটা হচ্ছে যে রেট এবং ডেপথ কন্ট্রোলকারী, রেসপিরেশনের রেট এবং ডেপথ কন্ট্রোলকারী ধরনের রিফ্লেক্স, যেটা এন্টায়ারলি লাংসের যে স্ট্রেচ রিসেপ্টর গুলো থাকে তার উপরে ডিপেন্ডেন্ট একটা রিফ্লেক্স। কিরকম অলরেডি বলছি যে যখন আমার ইন্সপাইরেশন হলো, লাংসে এয়ার জমে লাংসটা ফুলে গেল, স্ট্রেচ হলো, তখন সেই স্ট্রেচ সেখানে লাংসের প্যারেনকাইমাতে মানে লাংসের গায়ে কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে যেগুলো হচ্ছে স্টিমুলেটেড হয়। সেই স্ট্রেচ রিসেপ্টর গুলো সিগন্যাল আমার কোথায় যায় হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারে। নিউমোট্যাক্সিক সেন্টার আমরা জানি হচ্ছে মানে রেট এবং ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোলের সাথে কি জড়িত। তো নিউমোট্যাক্সিক সেন্টারটা তখন কি করে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করে, তার কাজই হচ্ছে ইনহিবিট করা। হ্যাঁ, ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করলে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ কি আর সিগন্যাল দেয় না, আমার প্রিবজিঙ্গারের কোনো পেসমেকার নিউরনের কোনো সিগন্যাল নাই, ফলে ফেরিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভের কোনো সিগন্যাল নাই, আমার ইন্সপাইরেশনটা কি স্টপ হয়ে যায়। স্টপ যখন হয়ে গেল তখন কি লাং ইলাস্টিক রিকল টেন্ডেন্সির কারণে লাং তখন স্কুইজ করবে, এক্সপাইরেশন হবে, এয়ার তখন কি বের হয়ে যাবে। তো যখন লাং স্কুইজ করলো তখন কি স্ট্রেচ রিসেপ্টর গুলা স্টিমুলেশন কি বন্ধ হয়ে গেল, কারণ স্ট্রেচ তো আর হয় নাই, তখন আর লাং আর স্ট্রেচড নাই, তো স্ট্রেচ রিসেপ্টর গুলো বন্ধ হয়ে গেছে, ফলে নিউমোট্যাক্সিক সেন্টারে কোনো সিগন্যাল নাই। তো নিউমোট্যাক্সিক সেন্টার যখন কোনো সিগন্যাল নাই, তখন নিউমোট্যাক্সিক সেন্টার আর ডর্সাল রেসপিরেটরি গ্রুপে কি ইনহিবিট করবে না, তার ইনহিবিশন বন্ধ হয়ে যাবে। ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আবার হচ্ছে আমার চালু হবে, ডর্সাল গ্রুপ হচ্ছে সিগন্যাল দিবে প্রিপজিঙ্গারের কি পেসমেকার নিউরনকে, আবার ফেনিক নার্ভ বা ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে ইম্পালস পাবে, আবার একটা ইন্সপাইরেশন হবে। তো এই যে রিফ্লেক্সটা দেখো কি করলো, রিফ্লেক্সের উপকারিতাটা কি দেখো, লাং এক্সেসিভলি
মানে এয়ার ফিল হয় কি এক্সেসিভ স্ট্রেচ এবং কনসিকুয়েন্টলি বার্স্ট হওয়ার যে একটা টেন্ডেন্সি হতে পারতো, হেরিং বিয়ার রিফ্লেক্সটা হচ্ছে সেটাকে প্রিভেন্ট করতেছে। সো আমরা বলতে পারি হেরিং বিয়ার রিফ্লেক্সটা রেট এবং ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে, এক্সেসিভ এয়ার ফিলিং এবং লাং বার্স্ট হওয়াকে প্রিভেন্ট করে। এটা হচ্ছে আমার হেরিং বিয়ার রিফ্লেক্সের মেকানিজম এবং ইম্পর্টেন্স। একটা কোশ্চেন থাকে রিটেনে যে ইফেক্টস অফ এক্সারসাইজ অন রেসপিরেশন, যেটা আমরা কি বলবো। দেখো এখানে এটা একটা রিটার্ন কোশ্চেন, এটাকে আমি এখন আলোচনা করব না, এটা রিটার্নের সময় তোমাদের একটা ছবি একটা স্লাইডের মাধ্যমে দিয়ে তোমাদের ভাবে বলবো, কারণ খালি মুখে আমি দেখে দেখে বলে গেলে তোমরা মজা পাবা না। যেগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া দরকার সেই ক্লাসে আমি সেগুলো একটু বলে যাব। আর এক্সক্লুসিভ রিটার্নের কোশ্চেন গুলো তো আমি বলছি যে রিটার্ন সেশনে তোমাদের সাথে আলোচনা করবো, অবশ্যই রিটার্ন সেশন গুলো মিস করবা না। দেখো হাইপক্সিয়া নিয়ে এখন আমি কথা বলবো। এখন হচ্ছে আমি রেসপিরেশনে একটু ঝামেলা নিয়ে কথা বলবো, আমার রেগুলেশন নিয়ে কথা বলা শেষ, আমি ঝামেলা নিয়ে একটু কথা বলি। প্রথমে বলবো হাইপক্সিয়া নিয়ে। দেখো হাইপক্সিয়াটা কি, একটা হচ্ছে হাইপো আর একটা হচ্ছে অক্সিয়া। অক্সিয়াটা হচ্ছে অক্সিজেন রিলেটেড। তো হাইপক্সিয়া যে অক্সিজেনের ঘাটতি, হাইপো মানে কম, তাহলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কি হাইপক্সিয়া। সেটা কোথায়? টিস্যুতে। যে টিস্যুতে যদি কোনো কারণে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় তাহলে যে ক্লিনিক্যাল কন্ডিশনটা প্রডিউস হয় সেটা নাম হচ্ছে কি হাইপক্সিয়া। তো সেটা কয় ধরনের এবং কেনই বা হয়? তো হাইপক্সিয়া 4 ধরনের। একটা হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া, অ্যানিমিক হাইপক্সিয়া, স্ট্যাগন্যান্ট অর ইসকেমিক হাইপক্সিয়া, আর একটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। হিস্টোটক্সিক হাইপক্সিয়া। তো এখন মানে কোনটা মানেটা কি এবং কেন হয় সেটা আমরা একটু জানি। যে হাইপক্সিক হাইপক্সিয়ার কারণটা হচ্ছে যে আমাদের লাংসে আমাদের কি হয়, একটা পালমোনারি সার্কুলেশন আছে, হার্ট থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে ব্লাড আসে, লাংসে ব্লাড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, অক্সিজেনেশন হয় ব্লাডের এবং পরে সেটা আবার হার্টে ফেরত আসে, সেটা তো আমরা জানি। এখন এমন কোন কারণ হইলো যে লাংসে ব্লাড আসার পরে ব্লাডটা প্রপারলি অক্সিজেনেটেড হতে পারলো না, সেই কারণে যদি টিস্যুতে আমার অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় সেটাকে আমরা বলবো হাইপক্সিক হাইপক্সিয়া। আর একটা কজ কি হতে পারে? দেখো একটা কাগজ হতে পারে আমার এক্সট্রিনজিক কজ। এক্সট্রিনজিক কজটা কি? সে ধরো আমার এনভায়রনমেন্ট, আমি যে এনভায়রনমেন্টে বসে আছি সেই এনভায়রনমেন্টে অক্সিজেন কম। যেমন পাহাড়ে হাই অল্টিটিউডে যখন আমরা থাকি, হাই অল্টিটিউডে আমার এয়ারের ডেন্সিটি কম থাকে, সো অক্সিজেনের পরিমাণ সেখানে কম থাকে, সেখানে আমরা এক ধরনের হাইপক্সিয়া ফেস করি, সেটাকে বলে হাইপক্সিক হাইপক্সিয়া। আবার আমাদের যদি কোনো কারণে মানে নার্ভাস প্রবলেম বলো বা যে কোনো ডিজিজ প্রবলেমের কারণে বলো, আমরা যদি হাইপোভেন্টিলেশন, আমরা যদি রেসপিরেশনটা কম নিই, তো তখনও কি আমাদের ব্লাড অক্সিজেন কম পাবে, সেটাও কি একটা এক্সট্রিনসিক কজ অফ হাইপক্সিক হাইপক্সিয়া। আর কিছু আছে প্যাথোলজিক্যাল কজ, কিছু ডিজিজের কারণে হতে পারে, যেমন অ্যাজমা, এমফাইসেমা, লাং কলাপস, নিউমোথোরাক্স, তারপরে হচ্ছে কি পালমোনারি ইডেমা। এই যে ডিজিজগুলা, এই ডিজিজগুলোর কারণে হচ্ছে আমার লাংসের মধ্যেকার যে ইগুলা লাংসের মধ্যেকার আইদার লাংসের অ্যালভিওলাই গুলা হচ্ছে ড্যামেজ হয়ে যায়, যে কারণে আমার ব্লাড ওখান দিয়ে গেলেও কি অক্সিজেন পায় না। অর তোমার অ্যাজমা এমফাইসেমার মতো কজ, মানে অ্যাজমা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মতো কজগুলোতে আমার বাতাস এনভায়রনমেন্টটা ভালোই আছে কিন্তু বাতাস আমার শরীরে ঠিকমতো ঢুকতেছে না, তো সেই ক্ষেত্রে কি হয়, তখন ব্লাড কি অক্সিজেন পায় না। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে আমার হাইপক্সিক হাইপক্সিয়া কি তৈরি হয়। এখন আসো আমরা বলবো অ্যানেমিক হাইপক্সিয়া। অ্যানেমিক হাইপক্সিয়াটা কি? অ্যানেমিয়া থেকে কথাটা আসছে। অ্যানেমিয়া তো আমরা সবাই বুঝি যে অ্যানেমিয়া মানে হচ্ছে আইদার আমার আরবিসি কাউন্ট কম হবে, অথবা আরবিসি তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, অথবা আরবিসি বা হিমোগ্লোবিনে কোনো একটা ডিফেক্টেড থাকবে, এটাই তো অ্যানিমিয়া। তো এইগুলোই হচ্ছে অ্যানেমিক হাইপক্সিয়ার কজ, যে আমার ব্লাড অক্সিজেন ঠিকমতোই পাচ্ছে কিন্তু আমার আইদার আরবিসির কাউন্ট কম থাকার কারণে আমার আলটিমেটলি ব্লাড অক্সিজেনের পরিমাণটা বাড়তেছে না, অথবা যে হিমোগ্লোবিনটা আরবিসিতে হিমোগ্লোবিনটা কম আছে, সো অক্সি হিমোগ্লোবিনটা বেশি তৈরি হচ্ছে না, ফলে ব্লাড অক্সিজেন ঠিকমতো স্টোর করতে পারতেছে না, অথবা হিমোগ্লোবিনটা ডিফেক্টেড। তো যে কারণেই হোক, এই সব কারণে যদি আমার ব্লাডের টিস্যুগুলোতে মানে সরি আমাদের বডি সেলগুলোতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানেমিক হাইপক্সিয়া। কজটা বলে ফেললাম যে অ্যানেমিয়া, এছাড়াও হতে পারে কি কার্বন মনোক্সাইড পয়জনিং আর ডিফেক্টিভ হিমোগ্লোবিন। কার্বন মনোক্সাইড পয়জনিং এর প্রবলেমটা কি? কার্বন মনোক্সাইডটা কি, ধরো আমার কোনো কারণে মানে ইনহেলেশনের সাথে কার্বন মনোক্সাইড নিলাম,
এখন আমার আরবিসিও ঠিক আছে, হিমোগ্লোবিনও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিনের ওই যে বলছিলাম কিছু প্রেম ভালোবাসা একজনের সাথে একরকম, যে হিমোগ্লোবিনের আগের দিন যে পড়াইতে গিয়ে যে কি জানি বলে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়াতে গিয়ে বলছিলাম যে হিমোগ্লোবিনের হাইড্রোজেনের সাথে প্রেম ভালোবাসা অক্সিজেনের সাথে বেশি, মানে হাইড্রোজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অক্সিজেনের চেয়ে বেশি, তেমনই হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অক্সিজেনের তুলনায় কার্বন মনোক্সাইডের সাথে বেশি। তো কার্বন মনোক্সাইড যদি আমরা বেশি বেশি ইনহেল করে ফেলি তখন আরবিসি হিমোগ্লোবিন গুলো ওই কার্বন মনোক্সাইডের সাথে কি বাইন্ড করে ফেলে এবং তারা অক্সিজেনের সাথে আর বাইন্ড করে না, ফলে এটাও কি একটা এনিমিক হাইপোক্সিয়ার কজ। হিমোগ্লোবিনের বাইন্ডিং এর উপর মানে একটা ঝামেলা হইলো। আইদার আরবিসি অথবা হিমোগ্লোবিনের উপর ঝামেলা হইলে সেটা হচ্ছে কি অ্যানিমিক হাইপোক্সিয়া। এরপর হচ্ছে আমার স্ট্যাগন্যান্ট বা ইসকেমিক হাইপোক্সিয়া। দেখো নাম থেকে যদি আমরা একটু চিন্তা করি যে স্ট্যাগন্যান্ট কথাটা মানে হচ্ছে আমার ব্লাড ফ্লোটা কোনো কারণে স্টপ হইলো বা স্লথ হইলো, মানে স্লো হয়ে গেল, সেটা কারণে যদি আমার টিস্যুতে আমার অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় সেটা হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। আর ইসকেমিক হাইপোক্সিয়া মানে হচ্ছে, ইসকেমিয়া কথাটার অর্থ কি, ইসকেমিয়া কথাটার অর্থ হচ্ছে কোন একটা অর্গানে বা কোন একটা এরিয়াতে সিজেশন অফ ব্লাড সাপ্লাই, মানে ব্লাড সাপ্লাইটা আইদার সিজড হয়ে যাবে অথবা কি ডিমিনিশড হবে। আমরা সিজেশন বলি না, সিজেশন হলে তো নেক্রোসিস হয়ে যাবে, আমরা বলি যে ডিমিনিশড হবে। কোন একটা এরিয়াতে বা কোন একটা অর্গানে যদি ব্লাড সাপ্লাইটা ডিমিনিশড হয় তাহলে যে কন্ডিশনের ক্রিয়াটা সেটা হচ্ছে ইসকেমিয়া। এবং ইসকেমিয়ার কারণে কি হয়, আমার যে এরিয়াতে ইসকেমিয়া হইলো সেখানে টিস্যুগুলা সেলগুলা কি অক্সিজেন কম কম পায়, সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, সেটাই হচ্ছে কি ইসকেমিক হাইপোক্সিয়া। এখন এর কজ গুলা কি দেখো, কজ গুলা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট অ্যাটাক, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হেমোরেজ বা শক। এই ধরনের ঘটনাগুলোতে কি হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কি হয়, আমার হার্ট পাম্প করতে পারে না ঠিক মতো। তো হার্ট যদি পাম্প করতে না পারে, আমাদের সার্কুলেশনের যে স্পিডটা, যে মোশনটা, এটা তো আমাদের হার্টের উপরে ডিপেন্ডেন্ট। তো হার্ট যদি ঠিক মতো পাম্প না করে, হার্ট যদি ফেলিয়ার হয়, তখন কি আমার বডি সার্কুলেশনের যে মোশনটা সেটা কি স্লথ হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমার স্ট্যাগন্যান্ট টাইপ অফ হাইপোক্সিয়া, মানে হচ্ছে ব্লাড একটা জায়গায় দিয়ে খুব ধীরে ধীরে যাচ্ছে, ব্লাড যে রেটে অক্সিজেন টিস্যুতে দিয়ে দিচ্ছে, ব্লাড সেই রেটে কি মানে পাম্প হচ্ছে না, ফলে পালমোনারি সার্কুলেশনে সেই রেটে ব্লাড যেতে পারতেছে না, ফলে ব্লাড তাড়াতাড়ি অক্সিজেনেশন হতে পারতেছে না, এই কারণে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। আর ইসকেমিক হাইপোক্সিয়া কি হতে পারে, ইসকেমিক হাইপোক্সিয়া হচ্ছে তোমার যদি ধরো হেমোরেজ হয় বা শক হয়, হেমোরেজ বা শক হলে কি হয়, মানে ধরো সার্কুলেটরি শক বা হাইপোভলিমিক শক, বা আমি যদি হাইপোভলিমিক শক না বলে আমি যদি বলি অ্যানাফাইলেকটিক শক, অ্যানাফাইলেকটিক শক গুলোর ক্ষেত্রে কি হয় যে একটা জায়গায় তোমার কোন একটা প্যারাসাইটের কারণে একটা মানে ব্লকেজ তৈরি হয় এবং হয় না, সেখানে ব্লাড যায় না, ফলে ব্লাড না যাওয়ার কারণে ইসকেমিয়া ডেভেলপ করে এবং ইসকেমিক হাইপোক্সিয়া ক্রিয়েট হয়। আবার ধরো হচ্ছে সেপটিক শকের কথা যদি আমি বলি, সেপটিক শকের ক্ষেত্রে তোমার সাপোজ একটা লোকের নিউমোনিয়া থেকে সেপটিক শক হলো, নিউমোনিয়াটা কি করতেছে, নিউমোনিয়াটা হচ্ছে আমার নিউমোনিয়ার মাইক্রো অর্গানিজম গুলো আমার লাঙে অ্যালভিউলাস গুলোকে ব্লক করে দিচ্ছে, ফলে হচ্ছে কি আমার ব্লাডটা পালমোনারি সার্কুলেশন ঠিকই যাচ্ছে, কিন্তু ওই নিউমোনিয়া অর্গানিজম গুলোর কারণে আমার অক্সিজেনেশন ঠিক মতো হতে পারতেছে না, কারণ অ্যালভিউলাস গুলো ব্লক করা। সো সেই কারণে কি একটা হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, কারণ অক্সিজেনেশন অফ ব্লাড হচ্ছে না। তো এই জিনিসগুলোই হচ্ছে কি আমার ইসকেমিক হাইপোক্সিয়ার কারণ বা স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়ার কারণ। লাস্টলি আমরা বলবো হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আমি রেসপিরেশন ঠিক মতো নিচ্ছি, আমার ব্লাডের যে আরবিসি হিমোগ্লোবিন সেখানে কোনো প্রবলেম নাই, আবার হচ্ছে যেটা বললাম সাপ্লাই, ব্লাড সাপ্লাই হওয়ার যে প্রবলেমটা সেখানে কোনো প্রবলেম নাই, কোনো ইসকেমিয়াও নাই, তারপরও হাইপোক্সিয়া হতে পারে। কেন, আমার যে সেল, যেই সেলটার কাছে আমরা অক্সিজেন পৌঁছাবো, সেই সেলটা যদি অক্সিজেনকে ইউটিলাইজ করার মতো উপযোগী না থাকে, তার মধ্যে যদি কোনো টক্সিসিটি ডেভেলপ করে, তো সেইটার কারণে যে হাইপোক্সিয়া সেটাকে আমরা বলেছি হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এবং এর কারণগুলো কি, এর কারণ হতে পারে একটা হচ্ছে সায়ানাইড পয়জনিং, অথবা হতে পারে তুমি কিছু ড্রাগস যেমন নার্কোটিক্স, এই ধরনের ড্রাগস গুলো তুমি যদি নাও, তখন তোমার সেল কি এই ড্রাগের প্রেজেন্সের কারণে বা এই যে তোমার সায়ানাইডের প্রেজেন্সের কারণে অক্সিজেন এদের মধ্যে এন্টার করতে পারে না, সেলগুলোর মধ্যে এন্টার করতে পারে না, ফলে হচ্ছে সেল কি আমরা অক্সিজেনকে ইউটিলাইজ করতে পারলো না, সেলের অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলো। এটি হচ্ছে কি হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, একটু ডিটেইলে বললাম। এখন তোমাদেরকে আচ্ছা এখন যেটা বলবো সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি। হাইপোক্সিয়ার সাথে যে কথাটা খুব যায় সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি। কারণ কি হাইপোক্সিয়া অক্সিজেনের ঘাটতি, তো অক্সিজেনের ঘাটতি কি আমরা অক্সিজেনের থেরাপি দিয়ে আমরা সেটাকে কমব্যাট করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে অক্সিজেন থেরাপির সংজ্ঞাটা কি, অক্সিজেন থেরাপির সংজ্ঞাটা হচ্ছে অক্সিজেন থেরাপি মিন্স অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন
for the treatment of conditions resulting from oxygen deficiency, মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি কারণে যেসব কন্ডিশন তাকে কমব্যাট করার জন্য বা তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য অক্সিজেনের আমরা যে এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেশন করি, বাইরে থেকে যে অক্সিজেনটা আমরা দিই, সেটি হচ্ছে কি অক্সিজেন থেরাপি। এখন তোমাকে একটা খুব জনপ্রিয় কোশ্চেন থাকে, জনপ্রিয় কোশ্চেনটা হচ্ছে যে আমার 4 ধরনের যে হাইপক্সিয়া আছে, কোন হাইপক্সিয়ার উপরে অক্সিজেন থেরাপির ইফেক্ট কেমন সেটা আমাকে বুঝাও, অথবা রিটেন ওই কোশ্চেনটা এইভাবে আসে যে ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি অন ডিফারেন্ট হাইপক্সিয়াস। তো সেটা কি, দেখো হাইপক্সিয়া যদি হয় যে আমার আইদার এনভায়রনমেন্টে হাইপক্সিয়াটা যদি এক্সট্রিনসিক কজের কারণে হয়, সেটা হয় এনভায়রনমেন্টাল এয়ারে অক্সিজেন কম, অথবা হচ্ছে আমি মানে হাইপোভেন্টিলেশন মানে শ্বাস কম করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি তুমি অক্সিজেন দাও তাহলে অক্সিজেন থেরাপি এখানে 100% এফেক্টিভ, কারণ আমার এনভায়রনমেন্ট অক্সিজেন কম, তুমি অক্সিজেনটা দিলা তো আমার তার হাইপক্সিয়া থাকবে না, একদমই নাই হয়ে যাবে। আবার যদি তুমি ই করো যে তুমি হাইপোভেন্টিলেশন হচ্ছে যে কোনো কারণেই হোক, বাদ বাকি কোনো ঝামেলা নাই, তুমি ভেন্টিলেশনটা বাড়ায় দিলাম, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করলাম, তো তাহলে কি আমার তার কোনো ঝামেলা নেই, অক্সিজেন আমার বডিতে বেড়ে যাবে, তাহলে হাইপক্সিয়া কি আর থাকবে না, হাইপক্সিয়া আর হবে না। তো এই দুইটা কেসে হচ্ছে আমার মানে অক্সিজেন থেরাপি 100% এফেক্টিভ। কিন্তু হাইপক্সিয়া যদি কোনো লাং ডিজিজের কারণে হয়, যেমন এমফাইসেমা, অ্যাজমা, পালমোনারি ইডেমা, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, হ্যাঁ, লাং কলাপস অফ দ্য লাং, হ্যাঁ, অথবা ফাইব্রোসিস, তো এইসব কারণে যদি হয় তাহলে কি আমার অক্সিজেন থেরাপিতে কোনো লাভ নেই, কারণ আমার তো অক্সিজেন নিচ্ছি না এমনটা তো না, অক্সিজেন তো আমি নিচ্ছি, কিন্তু লাংসে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার কারণে কি আমার পালমোনারি ব্লাড অক্সিজেন পাচ্ছে না, সেক্ষেত্রে আমার অক্সিজেন থেরাপি অত বেশি ইফেক্টিভ না। সেম টু সেম আমার অ্যানিমিক হাইপক্সিয়া বলো, ইস্টেমিক হাইপক্সিয়া বলো, হিস্টোটক্সিক হাইপক্সিয়া বলো, এখানে অক্সিজেন থেরাপি খুব লিমিটেড ভ্যালু, খুব একটা দিয়ে লাভ হয় না। কারণ কি, দেখো অ্যানিমিক হাইপক্সিয়া তুমি যদি বেশি বেশি অক্সিজেন দাও আমার তো দিয়ে লাভ নাই, কারণ আমার আরবিসি কাউন্ট কম, ওদের নিবে কে, অথবা হিমোগ্লোবিনের ঝামেলা, ওদের অক্সিজেন নিবে কে, আমার তো দিলাম কিন্তু কেউ নেওয়ার মতো নাই, তাহলে তো হইল না। আবার সেম টু সেম দেখো স্ট্যাগনেন্ট বা ইসকেমিক হাইপক্সিয়া, আমার অক্সিজেন যতই দিত তত আমার তো অক্সিজেন নিয়ে প্যারা নাই এখানে, আমার প্যারাটা হচ্ছে যে আমি ইসকেমিয়া হয়েছে, আমার একটা জায়গায় আমি ব্লাড দিতে পারতেছি না, তো আমি একটা জায়গায় ব্লাডই সাপ্লাই দিতে পারলাম না, আমার অক্সিজেন ব্লাডে থেকে আমার লাভ কি, তাই না? তো এটাই হলো কাহিনী। আরেকটা কাহিনী হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া, আরে ভাই সবই তো ঠিক আছে, আমি সেল যদি আমার অক্সিজেন নাই নিতে পারলো, তা আমি বেশি বেশি অক্সিজেন দিয়ে আমার লাভটা কি, আমার সেলের নিয়ে না কাহিনী, ওরা আগে ঠিক করি তারপর না অক্সিজেন দিব। তো এই জন্য বাকি 3টা হাইপক্সিয়াতে অক্সিজেন থেরাপি দিয়ে আসলে কোনো লাভ হয় না, ভেরি লিমিটেড ভ্যালু, এটাই হচ্ছে আমার উত্তর। তো এই হচ্ছে কাহিনী। এখন আমি তোমাদের সাথে একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটু ঝামেলার, এবং জিনিসগুলো দেখো, ফার্স্টে আমি বলবো লাং ফাংশন টেস্ট, আর বায়োকেমিস্ট্রিতে বলি লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট। তো রেসপিরেশন মানে ফিজিওলজিতে আমার একটা জিনিস আছে রেসপিরেটরি কার্ডে লাং ফাংশন টেস্ট। হ্যাঁ, তো লাং ফাংশন টেস্টের সংজ্ঞা কি, রিটেনে আসে যে দ্য টেস্ট হুইচ আর ইউজড ফর অ্যাসেসিং দ্য ফাংশনাল স্ট্যাটাস অফ রেসপিরেটরি সিস্টেম, বোথ ফিজিওলজিক্যাল এন্ড টু, এবং আরো ডিটেক্ট করা হয় কি বোথ ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন, সেই টেস্টগুলোকে আমরা বলেছি লাং ফাংশন টেস্ট। এখন তোমাকে কিছু লাং ফাংশন টেস্ট মুখস্থ করতে হবে, হ্যাঁ, যেমন একটা হচ্ছে পিক এক্সপিরেটরি ফ্লো রেট, আমারও সব মনে নাই, আমি দেখে দেখে বলতেছি, রেসিডুয়াল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, হ্যাঁ, তারপরে আরো যেটা বলতে পারো যে মেজারমেন্ট অফ লাং কমপ্লায়েন্স, তারপর হচ্ছে ব্রঙ্কোগ্রাফি, ভেন্টিলেশন পারফিউশন রেশিও খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু পরে পড়াবো, হ্যাঁ, তারপর হচ্ছে নিউমোগ্রাফ। এই কয়েকটা নাম, 7-8টা যে নামগুলা বললাম, এই নামগুলো যদি একটু মুখস্থ করে রাখো এবং পরীক্ষার খাতে যদি আসে সংজ্ঞা দিয়ে এই নামগুলো যদি লিখে দিতে পারো এনাফ। পরীক্ষা ভাইবার হলেও তাই, তুমি কয়েকটা নাম বলতে পারলে তোমাকে এটা নিয়ে পড়তে বেশি গেজাবে না। যেটা নিয়ে গেজাবে সেটা হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম 1, FEV1, FEV1, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম 1, FEV1 এর সংজ্ঞা চাবে এবং রিটেনে এটা সিগনিফিকেন্স লিখতে আসে। এখন কথা হচ্ছে FEV1টা কি, যে ইট ইজ দ্য, আমি কি FEV1 এর মানেটা ঠিক বলেছি? হ্যাঁ, ঠিকই বলেছি। তো FEV1 এর সংজ্ঞাটা কি, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম 1 মানে হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড, 1 এর মানে হচ্ছে ইন দা ফার্স্ট সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড আবার কি, ফার্স্ট আবার সেকেন্ড একসাথে বলতেছে কেন, এই ফার্স্ট সেকেন্ড ওই ফার্স্ট সেকেন্ড না, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড মানে ঘড়ির কাটার সেকেন্ড, সেই সেকেন্ডে যে ভলিউমটা, এটা কি আমরা তো ভাইটাল ক্যাপাসিটি বুঝি, ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে the air that is expired forcefully after a forceful
ইন্সপাইরেশন মানে লম্বা করে শ্বাস নিয়ে লম্বা করে যে ছাড়লাম, এটাই হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি। যেই অ্যামাউন্ট অফ এয়ারটা আমরা ছেড়ে দিই, মানে এটা আমরা বলছিলাম যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, সরি ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এখন আমরা যে মেজার করি কোনটা, আমরা যে শ্বাসটা ছেড়ে দিই মানে ফোর্সফুল যে এক্সপ্রেশনটা করি সেটা কি আমরা যে ওই স্পাইরোমিটারে ফু দিয়ে মেজার করি, ঠিক আছে? তো এই যে ফু দিয়ে যে বাতাসটা ছাড়লাম, বাতাসটা তো আর ফট করে ছেড়ে দিই না, তার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় নিয়ে, বা অনেক সময় দেখা যায় যার অনেক ভাইরাল ক্যাপাসিটি সে 4-5 সেকেন্ড ধরেও বাতাস ছাড়ে। হ্যাঁ, এবং প্লেয়ারদের অনেক ভালো লাইন কমপ্লেক্স, ওদের ভাইরাল ক্যাপাসিটি অনেক বেশি হয়, ঠিক আছে? এখন এই যে আমরা 3-4 সেকেন্ড ধরে বাতাসটা ছাড়ি, তার মধ্যে আমরা যে প্রথম সেকেন্ডটাতে, শুধুমাত্র ওই প্রথম সেকেন্ডটাতে যে পরিমাণ বাতাসটা ছাড়ি, ভাইরাল ক্যাপাসিটির ওই ফ্র্যাকশনটুকুকে বলা হচ্ছে ফোর্সড এক্সপাইরটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড, বা FEV1। আমি কি বুঝাতে পারলাম? তো ফার্স্ট সেকেন্ডে ভাইটাল ক্যাপাসিটির যে অংশটুকু আমরা এক্সপায়ার করি বা এক্সহেল করি, সংজ্ঞা এভাবেই বলে, সেটাই হচ্ছে FEV1। সেটা একটা মাপ আছে। হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটি, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4600, আর FEV1টা হচ্ছে 3600, 3600 ml হচ্ছে FEV1 এর ভ্যালু, ঠিক আছে? তো এখন এখানে FEV1 এর সাথে আরেকটা রেশিও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে FEV1/FVC, মানে ফোর্স এক্সপাইরটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড বাই ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এটা একটা রেশিও, FEV1/FVC রেশিও। এই রেশিওটা জানা দরকার আমাদের কিছু লাং ডিজিজের ইন্টারপ্রিটেশন করার জন্য। এই রেশিওটার মানটা আমরা জানবো যে 70 to 85% এই রেশিওটা। এখন এটা কেন দরকার, এই FEV1টা কেন দরকার, আর FEV1/FVC এই রেশিওটাই বা কেন দরকার? দেখো, আমাদের লাং ডিজিজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কি হয়, অ্যাজমা, এমফাইসেমা এরকম ডিজিজ গুলাতে যে আমরা শ্বাস নেওয়ার সময় ভালো মতো শ্বাস নিই, নেওয়ার পরে যখন আমরা ছাড়তে যাই, নেওয়ার সময় তো মনে করো একটি ব্যাপার স্যাপার, তখন হচ্ছে ব্রঙ্কিউল ডাইলেটেড হয়েছে, লাং ডাইলেটেড হয়েছে, সুন্দর মতো বাতাস ঢুকতেছে। কিন্তু অবস্ট্রাকটিভ লাং ডিজিজে যেটা হয় যে ইন্সপাইরেশন হওয়ার পর এক্সপাইরেশনের সময় আমার লাং এ কলাপসের টেন্ডেন্সি অনেক বেশি হয় এবং ব্রঙ্কিয়াল ব্রঙ্কাস গুলো কি বেশি কনসেন্ট্রেট হয়ে যায়। সো যখন এক্সহেলটা করি, এয়ারটা যখন বের করে দিতে চাই, তখন হচ্ছে আমরা একটা অবস্ট্রাকশনের সম্মুখীন হই। এই জন্য নাম হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তো এই যে অবস্ট্রাকশনের সম্মুখীন হওয়ার সময়, মানে অবস্ট্রাকশন ফেস করার কারণে যেটা হয়, ইন্সপাইরেশন করার পরে এক্সপাইরেশনটা করতে গিয়েই আমার প্রথমে আমি একটা ধাক্কা খাই, মানে প্রথমেই আমার ভালো মতো বাতাসটা বের হয় না। হ্যাঁ, মানে প্রথমে ধাক্কা খেয়ে তারপরে বাতাসগুলো একটু পরে আর কি বের হয়। তো যে প্রথমে যে ধাক্কাটা খাই, এই ধাক্কাটা আমার ফার্স্ট সেকেন্ডে কি প্রকাশটা পায়। সো আমি যদি পুরো ভাইরাল ক্যাপাসিটির ওই ফার্স্ট সেকেন্ড আমি মেজার করি, FEV1টা আমরা মেজার করি, তো দেখবো যে নর্মাল মানুষের চেয়ে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যাদের আছে তাদের FEV1 এর ভ্যালুটা কমে যায়। তো যাদের এই ধরনের ডিজিজ থাকবে এবং আমরা FEV1 মেজার করে বুঝবো যে হ্যাঁ এদের FEV1 এর ভ্যালুটা ওই নর্মাল মানুষদের চেয়ে কমে গেছে, তখন আমরা বুঝতে হবে এই মানুষটা কোনো না কোনো কি অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আক্রান্ত, তাহলে আমরা সেই মতো এটাকে ট্রিটমেন্ট দিব। আর FEV1 যদি কোনো কারণে নর্মাল থাকে বা বেড়ে যায়, মানে FEV1/FVC রেশিওটা যদি কোনো কারণে নর্মাল থাকে বা বেড়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে ওই মানুষের লাং ডিজিজটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। হ্যাঁ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি ঘটনাটা ঘটে দেখো, যেমন পালমোনারি ফাইব্রোসিসের মতো কেসগুলোতে যে আমার ইন্সপাইরেশনে প্রবলেম হয়, কিন্তু ধীরে ধীরে যেটা হয় যে আমরা অনেক বেশি, মানে ইন্সপাইরেশন নিতে গিয়ে আমরা একটা বাধার সম্মুখীন হই, কিন্তু ধীরে ধীরে আমার ইন্সপাইরেশনটা অনেক বেশি হয়। সো আলটিমেটলি দেখা যায় যে FEV1 এর রেশিওটা, মানে FEV1 এর পরিমাণটা নরমাল থাকতেছে অথবা কিছুটা বাড়তেছে, স্পেসিফিক্যালি FEV1/FVC রেশিওটা অ্যাকচুয়ালি বাড়ে। সো এটাই হচ্ছে সেই কারণটা, যার মানে এটাতে আমরা বুঝতে পারি যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। তাই আমার FEV1/FVC এই স্টাডিগুলো করা হচ্ছে ইম্পর্টেন্ট। জিজ্ঞাসা করে যে কেন জিনিসটা স্টাডি করা দরকার, তো আমরা এভাবে কি বুঝিয়ে দেব। এরপরে আমরা বলবো হচ্ছে ডেড স্পেস। আমরা আগের দিন ক্লাসে একটা জিনিস আমরা বলছিলাম যে পালমোনারি ভেন্টিলেশন কি, তারপর হচ্ছে অ্যালভিউলার ভেন্টিলেশন কি। আমরা বলছিলাম যে পালমোনারি ভেন্টিলেশন মানে হচ্ছে আমার রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমটা পরে বুঝছি। আর তারপরে আমরা অ্যালভিউলার ভেন্টিলেশন পড়তে গিয়ে বলছিলাম যে রেসপিরেটরি রেট ইনটু পালমোনারি ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম। তো
তো ডেড স্পেসটা অ্যাকচুয়ালি আমি আগের দিন বললি নাই, আজকে বলবো। সেটা হচ্ছে ডেড স্পেসটা কি। ডেড স্পেসটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে বা রেসপিরেটরি ট্র্যাক্টের ওই সকল জায়গা যে সকল জায়গায় এয়ারেশন হয়, মানে এয়ার আসে যায়, বাতাস আসে যায়, কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সেইটাকে আমরা বলি হচ্ছে ডেড স্পেস। তাহলে আমরা তো অলরেডি জানি যে এই জায়গাগুলো কি, কারণ আমরা রেসপিরেটরি সিস্টেমকে প্রথম যখন বলা শুরু করছিলাম আমরা বলছিলাম যে রেসপিরেটরি সিস্টেমকে আমরা ফিজিওলজিতে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্ডাক্টিং জোন আর একটা হচ্ছে কি রেসপিরেটরি জোন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোন। কন্ডাক্টিং জোনটাই হচ্ছে সেই জোন, যে জোনগুলোতে হচ্ছে আমার গ্যাসিয়াস মানে এক্সচেঞ্জ হয় না কিন্তু এয়ারেশন হয়, বাতাস আসা যাওয়া করে। তাহলে সেই জায়গাগুলো কি, এগুলো হচ্ছে ওরাল ক্যাভিটি, নোজ, নেজোফ্যারিংস, ভোকাল কর্ড, ট্রাকিয়া, মেইন ব্রঙ্কাই মানে রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাস, এবং আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল। রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল। এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ন্যাচারালি ডেড স্পেস। এখানে কি হয়, আমার কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, শুধুমাত্র কন্ডাকশন, বাতাস আসে যায়। হ্যাঁ, এখন ডেড স্পেস কয় ধরনের, আমি তো অলরেডি একটা উত্তর বলেও ফেলছি, তারপরে বলি ডেড স্পেস কয় ধরনের। ডেড স্পেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেসটা কি, যে বলে ফেলছি যে নস্ট্রিল বা ওরাল ক্যাভিটি যেখান থেকে শুরু করো, নস্ট্রিল থেকে আমার টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এই জায়গাটা হচ্ছে ন্যাচারালি আমার শুধুমাত্র এয়ারেশন হয়, মানে এয়ার কন্ডাকশন হয়, কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এই জায়গার ভলিউম কত, 150 মিলিলিটার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এখন হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি। ন্যাচারাল, মনে রাখবা যে ন্যাচারাল মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মান অ্যানাটমিক্যাল ডেড স্পেসের সমান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এটার হুদাই কেন একটা ভাগ দিলাম। ভাগটা দিলাম এই কারণে যে ধরো কোনো প্যাথোলজিক মানুষ, ডিজিজ আছে এমন মানুষ, যেমন সাপোজ ধরো এমফাইসেমা, ফাইব্রোসিস, তারপরে হচ্ছে হ্যাঁ এমফাইসেমা, ফাইব্রোসিস, দুইটি উদাহরণ দিলাম। এই দুই ধরনের মানুষের কি হয়, এদের অ্যালভিওলাস গুলো কি ড্যামেজ হয়ে যায়, অ্যালভিওলাস গুলো, লাংয়ের অ্যালভিওলাস গুলো ড্যামেজ হয়ে যায়, বা লাং কলাপস যদি করে, কলাপস লাং, তাদের ক্ষেত্রে কি হয়, অ্যালভিওলাস গুলো কলাপস করে ড্যামেজ হয়ে যায়। অ্যালভিওলাস যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমার কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াটা কি কমে যাবে না, কারণ অ্যালভিওলাসের এরিয়াটাতে মানে আমার যে রেসপিরেটরি ইউনিটটা, এই এরিয়াটাতে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখন যদি কোনো প্যাথোলজিক রিজনে আমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াগুলো নষ্ট হয়ে গেল, তাহলে ওখানে কি আমার বাতাস যে যাবে না তা না, বাতাস যাবে, কিন্তু ওখানেও কি ওই সেই অ্যানাটমিক্যাল ডেড স্পেসের মতো আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি হবে না। তাহলে কি হইলো, আমার ডেড স্পেসের যে মানে সংজ্ঞাটা, যে আমার এয়ারেশন হবে মানে এয়ার কন্ডাকশন হবে কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, সেটা কিন্তু কি সেই এরিয়াটা কিন্তু বেড়ে গেল। অ্যানাটমিক্যাল ডেড স্পেসের জায়গা থেকে কি আরো কিছু বাড়তি জায়গা ক্রিয়েট হলো, যে এই জায়গাগুলোতেও কি অ্যানাটমিক্যাল ডেড স্পেসের মতো আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। তো সেই অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ওই অ্যালভিওলাস গুলাতে যদি কোনো ডেড স্পেস ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি অ্যালভিওলার ডেড স্পেস, এই দুটাকে যদি আমরা যোগ দিই, অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস অ্যালভিওলার ডেড স্পেস, এই দুটাকে যোগ দিলে আমরা যে মোট রেজাল্টটা পাই সেটাই হচ্ছে কি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে নর্মাল মানুষের ক্ষেত্রে, হেলদি হিউম্যানের ক্ষেত্রে কোনো অ্যালভিওলার ডেড স্পেস থাকে না, সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মান অ্যানাটমিক্যাল ডেড স্পেসের কি সমান। কিন্তু যদি কোনো মানুষের এই ধরনের লাং ডিজিজ থাকে, তার যদি অ্যালভিওলাস ড্যামেজ হয়, তাদের ক্ষেত্রে কি হবে, ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মান অ্যানাটমিক্যাল ডেড স্পেসের চেয়ে অবশ্যই বেশি হবে। এটাই হচ্ছে এখানে বোঝার জিনিসটা, এটা কিন্তু বুঝতে হবে, লিখতে হবে, মনে রাখতে হবে, ভাইবাতে জিজ্ঞেস করলে বলতে হবে। সাথে একটা সংজ্ঞা থাকে ডেড স্পেস, এয়ারের সংজ্ঞা কি, ডেড স্পেসে যে এয়ার মানে আসা যাওয়া করে বাট গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয় না, সেটাকে আমরা বলি হচ্ছে ডেড স্পেসে। এটাই সংজ্ঞা শুনি। আচ্ছা, এখন আমরা একটা সংজ্ঞা মানে একটা জিনিস টার্ম করবো, সেটা হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা মানে কি, অ্যালভিওলাসে কি হয় দেখো, পালমারি সার্কুলেশনের আলটিমেট উদ্দেশ্যটাই হচ্ছে অ্যালভিওলাসে ব্লাড নিয়ে যাওয়া, কারণ অ্যালভিওলাসে কি আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। তো অ্যালভিওলাসে যে ব্লাডটা যায়, পালমারি সার্কুলেশনের মাধ্যমে অ্যালভিওলাসে যে ব্লাডটা আসলো, এটাকে আমরা বলি মানে অ্যালভিওলার পারফিউশন। আর অ্যালভিওলাসে যে অক্সিজেনেশনটা ব্লাডের হয়, অক্সিজেনেশন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি অ্যালভিওলার ভেন্টিলেশন। এই ভেন্টিলেশন ডিভাইডেড বাই ব্লাড ফ্লো বা পারফিউশন,
অ্যালভিওলার ভেন্টিলেশন ডিভাইডেড বাই অ্যালভিওলার ব্লাড ফ্লো, এটাকে আমরা বলি হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। এটার মান হচ্ছে 0.8। এটা এই রেশিওটার মান 1 এর চেয়ে বেশি হতে পারে, রেশিওটার মান 1 এর চেয়ে কম হতে পারে। এখন কখন কি হলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা, এটা জানা খুব ইম্পর্টেন্ট যে কখন কি হলে কি বুঝবো। দেখো যদি VA বাই কিউ 0.8 এর চেয়ে বেশি হয়, নর্মাল ভ্যালুর চেয়ে বেশি হয়, তখন আমরা বুঝতে হবে যে ভি এর মানটা বেশি, মানে হচ্ছে মানে অ্যালভিওলার ভেন্টিলেশনের মানটা বেশি, পারফিউশনের চেয়ে ভেন্টিলেশন বেশি হচ্ছে, মানে আমার সেখানে হচ্ছে এয়ারেশনটা, অক্সিজেনেশনটা মানে এয়ারেশনটা বেশি পরিমাণ, তুলনামূলকভাবে ব্লাড ফ্লোটা কম হচ্ছে। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ক্রিয়েট হয়েছে। কেন ডেড স্পেস কেন ক্রিয়েট হয়েছে? যে ডেড স্পেসের মানেটাই হচ্ছে যে এখানে আমার এয়ার আসবে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না কারণ হচ্ছে আমার ব্লাড ফ্লোটা কম, হ্যাঁ, পারফিউশনটা হচ্ছে কম হচ্ছে। সো আমার এখানে গ্যাস আসতেছে কিন্তু ব্লাডের অভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। ফলে আমার যে সকল জায়গায় ভেন্টিলেশন পারফিউশন রেশিওর মান 0.8 এর চেয়ে বেশি, সেখানে আমরা বলতে পারি সেখানে ফিজিওলজিক্যাল ডেড স্পেস এক্সিস্ট করে। সাধারণত দুই লাঙের অ্যাপেক্সে হচ্ছে এই ঘটনাটা ঘটে যে মানে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা 0.8 এর চেয়ে বেশি। সো এইখানে সাধারণত আমাদের ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি বিরাজ করে। আর যদি আমার হয় যে ভেন্টিলেশন পারফিউশন রেশিওর মান 0.8 এর চেয়ে কম, 0.8 এর চেয়ে যদি কম হয়, তাহলে আমার বুঝতে হবে হচ্ছে যে আমার হরে যে আছে পারফিউশন, মানে ব্লাড ফ্লোটা বেশি হচ্ছে, তুলনামূলকভাবে আমার এয়ারেশনটা মানে ভেন্টিলেশনটা কম হচ্ছে। তো যদি কম হয় তাহলে সেখানে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি শান্ট, ফিজিওলজিক্যাল শান্ট। কারণ ফিজিওলজিক্যাল শান্ট কথাটার অর্থ কি? ফিজিওলজিক্যাল শান্ট হচ্ছে এক ধরনের ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড উইথ ইন দা আর্টেরিয়াল ব্লাড। মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাডে আমরা পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে যদি চিন্তা করি যে ব্লাড আমার লাংসে আসলো, ভেনাস ব্লাড, সরি পালমোনারি মানে যাই হোক বাদ দাও, লাংসে ব্লাড আসলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে, সেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, অক্সিজেন নিবে, অক্সিজেন নিয়ে হচ্ছে কি আমার হার্টে যাবে, হার্ট থেকে ব্লাড তো আলটিমেটলি সিস্টেমিক আর্টারিতে যাবে, সিস্টেমিক আর্টারি ব্লাড হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ থাকবে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে। কিন্তু যদি শান্ট হয়, শান্ট হলে কি হয়, সেখানে আমার লাংস থেকে যে ব্লাডটা যাবে সেই ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যেই পরিমাণ থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণে থাকবে। ফলে আমার আলটিমেটলি যখন আর্টারিয়াল ব্লাডটা হার্ট থেকে বেরোবে সেই ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। এখন তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, আমার যেই সব জায়গাগুলোতে ভেন্টিলেশন পারফিউশন রেশিও 0.8 এর চেয়ে কম, সেখানে ব্লাড তো ঠিকই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে, কিন্তু ওই যে ভেন্টিলেশন কম পারফিউশন বেশি, তো ভেন্টিলেশন কম হওয়ার কারণে কি অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, ফলে কি সে কার্বন ডাইঅক্সাইড নিয়েই হচ্ছে কি আবার লাংস থেকে বেড়ে যাচ্ছে। এটা হয় হচ্ছে আমার এই ঘটনাটা ঘটে আমাদের লাংয়ের বেজ অফ দ্য লাংয়ে ঘটনাটা ঘটে, যে গ্র্যাভিটির কারণে বেশি বেশি ব্লাড যায় কিন্তু তার তুলনায় ভেন্টিলেশন কম, তো সেখানে একটা ফিজিওলজিক্যাল শান্ট ক্রিয়েট হয়। তো এই জন্য হচ্ছে আমার লাংয়ের বেজে হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট থাকে এবং সেখানে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কম। এটাই হচ্ছে এটা ইন্টারপ্রিটেশনটা আসলে আমরা লিখতে পারবো। এখন লাস্টে আমি তোমাদের কিছু কথা বলবো, আর 10 মিনিটের মতো আমি সময় নিব, যে রেসপিরেটরি সিস্টেমের সাথে ইনসাফিসিয়েন্সি এবং কিছু ডিজিজ, কিছু টার্মিনোলজি সম্বন্ধে তোমার জানতে হবে, যেগুলো মাঝে মাঝে রিটেনে আসে এবং ছোট করে ভাইভাতে জিজ্ঞাসা করে। তো বলার আগে আমি তোমাদেরকে কিছু টার্মের অর্থ বুঝাই দিব, যে টার্মের অর্থগুলো তোমাদের জানা খুব জরুরি। প্রথমে বলি হচ্ছে ইউপনিয়া। ইউপনিয়া মানে কি? ইউপনিয়া মানে হচ্ছে নর্মাল ব্রিদিং, নর্মাল রেসপিরেশনকে আমরা বলি ইউপনিয়া। বলেন না যে ইউফোরিয়া, ইউটোপিয়া মানে আদর্শিক আর কি। ইউপনিয়া মানে হচ্ছে নর্মাল ব্রিদিং, আদর্শ ব্রিদিং বা রেসপিরেশন। তারপরে বলবো হচ্ছে ডিসনিয়া বা ডিজনিয়া। ডিজনিয়া মানে হচ্ছে ব্রিদিং এর ডিফিকাল্টি, ডিফিকাল্টি ইন রেসপিরেশন, এটাকে বলা হচ্ছে ডিজনিয়া। এরপর হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে হচ্ছে কমপ্লিট সিজেশন অফ রেসপিরেশন, মানে আমি কোনো রেসপিরেশন করতেছিই না, এটা বলা হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়ার উল্টা হচ্ছে হাইপারপনিয়া। হাইপারপনিয়া মানে হচ্ছে ওভার ব্রিদিং, হ্যাঁ, মানে হচ্ছে ওভার ব্রিদিং এবং কুইক, এবং ওভার ব্রিদিং কে বলা হচ্ছে হাইপারপনিয়া, যে নরমাল রেট এবং ডেপথ যে রেসপিরেশনটা তার চেয়ে অনেক বেশি থাকবে, এগুলো হাইপারপনিয়া। এরপরে আমরা যেমন ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া পড়ছি, তেমনই হচ্ছে ট্যাকিপনিয়া এবং ব্র্যাডিপনিয়াও আছে। ট্যাকিপনিয়া মানে হচ্ছে র্যাপিড শ্যালো ব্রিদিং, মানে রেসপিরেশনের রেটটা অনেক বেশি থাকবে কিন্তু বাতাস নেওয়ার পরিমাণটা কম থাকবে, এটাকে বলে শ্যালো ব্রিদিং। র্যাপিড শ্যালো ব্রিদিং মানে হচ্ছে ট্যাকিপনিয়া। আর ব্র্যাডিপনিয়া মানে হচ্ছে
রেসপিরেশন রেটটা কি আস্তে, ব্র্যাডিকার্ডিয়ার মতো, ব্র্যাডিপনিয়া। রেসপিরেটরি রেটটা কম, ব্র্যাডিপনিয়া। তারপর হচ্ছে অ্যানোক্সিয়া মানে হচ্ছে কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন, যেমন হাইপোক্সিয়া মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, মানে ঘাটতি। আর কমপ্লিট অ্যাবসেন্স অফ অক্সিজেন মানে হচ্ছে অ্যানক্সিয়া। ব্লাডে যদি আমার অক্সিজেনের পরিমাণ কম থাকে, ব্লাডে যদি অক্সিজেনের পরিমাণটা কম থাকে, মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যায়, সেই কন্ডিশনকে আমরা বলি হাইপক্সেমিয়া। আমরা বলি না মানে হাইপার লিপিডেমিয়া, হ্যাঁ, ইউরেমিয়া, সেরকমই আমরা হাইপক্সেমিয়া বলি। হাইপক্সেমিয়া মানে হচ্ছে ব্লাডে অক্সিজেনের পরিমাণটা কম, আবার উল্টাটা হচ্ছে কি হাইপার অক্সিমিয়া, ব্লাডে অক্সিজেনের পরিমাণটা বেশি। আর অক্সিজেন বললাম, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বলি। কার্বন ডাইঅক্সাইড যদি ব্লাডে বেশি বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপার ক্যাপনিয়া, আর কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে কমে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্যাপনিয়া। এই টার্মের অর্থগুলো তোমাকে জানতে হবে, মানে এগুলো হচ্ছে ভাইবাতে যে লাইফ সেভিং ডিভাইসের মতো কোশ্চেন। হ্যাঁ, যে কিছু পারতেছো না রেসপিরেশন থেকে, মানে হাতে রেসপিরেটরি সিস্টেমের মানে কার্ডের প্রশ্ন উঠতেছে, তখন তোমার মানে থট ব্লক হয়ে গেছে যে কোনো কারণেই হোক, তখন তোমার এই ধরনের টার্মিনোলজি গুলো ধরবে, যেগুলোর মানে কি। তো এগুলো যদি পারো তাহলে মোটামুটি মনে করো যে প্রশান্ত মহাসাগরে খড়কুটা আঁকড়ে ধরার মতো একটা মানে লাইফ লাইন পাবা। তো এই টার্মিনোলজি গুলো অবশ্যই জানতে হবে, এবং যে কোনো সময় জিজ্ঞেস করলে যেন বলতে পারো, এরকম ভাবে মুখস্থ করে রাখতে হবে। তো রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সির মধ্যে আমি যদি বলি একটা টার্ম, সেটা জানতে হবে প্রফের জন্য, সেটা হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং। পিরিয়ডিক ব্রিদিংটা মানে কি? পিরিয়ডিক ব্রিদিংটা মানে হচ্ছে যে একটা মানুষ সাপোজ কিছুক্ষণ ব্রিথ নিল, আবার কিছুক্ষণ ব্রিথ নিল না, কিছুক্ষণ রেসপিরেশন করলো, আবার কিছুক্ষণ রেসপিরেশন করলো না, আবার কিছুক্ষণ রেসপিরেশন করলো, এভাবে রেসপিরেশন নেওয়া ফলোড বাই রেসপিরেশন বন্ধ, মানে টেম্পোরারি নর্মাল রেসপিরেশন ফলোড বাই কমপ্লিট সেসেশন অফ ব্রিদিং ফর সেভারাল সেকেন্ডস টু মিনিটস, দেন এগেইন ফলোড বাই নর্মাল রেসপিরেশন, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিক ব্রিদিং। সংজ্ঞাটা দেখে নিবা। তো পিরিয়ডিক ব্রিদিং আবার দুই ধরনের আছে। এটাকে পিরিয়ডিক ব্রিদিং বলার কারণ হচ্ছে এই যে শ্বাস নেওয়া, মানে নেওয়াটার মধ্যে রেগুলারিটি, যে নিচ্ছে না, যতক্ষণ নিচ্ছে আর নিচ্ছে না, এদের মধ্যে একটা রিদম কাজ করতেছে, নিচ্ছে না আবার নিচ্ছে, এই রিদমের কারণে এটাকে বলা হয়, এটা পিরিয়ড পর পর ঘটনাগুলো ঘটতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং। পিরিয়ডিক ব্রিদিং দুই ধরনের, একটা হচ্ছে বায়োস ব্রিদিং, আর একটা হচ্ছে চেইন স্ট্রোকস ব্রিদিং। বায়োস ব্রিদিংটা কি? বায়োস ব্রিদিংটা হচ্ছে যে আমি কিছুক্ষণ একটা থেকে 5টা পর্যন্ত আমি নর্মাল রেসপিরেশন নিলাম আর ছাড়লাম, নিয়ে কিছু নর্মাল রেসপিরেশনের পরে আবার কিছুক্ষণ হচ্ছে আমি একেবারেই কি রেসপিরেশন করব না। তো এটা যদি হয় তাকে বলা হয় বায়োস ব্রিদিং। আর চেইন স্ট্রোকস ব্রিদিংটা হচ্ছে মানুষটা কিছুক্ষণ ওভার ব্রিদিং করবে, খুব জোরে জোরে বড় বড় করে শ্বাস নিবে, খুব দ্রুত নিবে এবং বড় বড় শ্বাস নিবে, ফলোড বাই কিছুক্ষণ শ্বাসই নিবে না। তো বলতে শুনতে একই রকম লাগে, হ্যাঁ শুনতে প্রায় একই রকম লাগে। বায়োস ব্রিদিংটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে বায়োস ব্রিদিং এর ব্রিদিংটা নর্মাল থাকে, আর চেইন স্ট্রোকস ব্রিদিং এর ব্রিদিংটা হচ্ছে ওভার ব্রিদিং হয়, এটাই পার্থক্য। এখন অনেক সময় চেইন স্ট্রোকস ব্রিদিং নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারে যে এটা মেকানিজমটা কি। মেকানিজমটা হচ্ছে যখন কিনা এটা চেইন স্ট্রোকস ব্রিদিং তুমি যখন ব্রিথ করতেছো, যার কিনা মনে করো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, ব্রেন ড্যামেজের মতো মানে রিজন আছে, মানে প্যাথোলজি আছে, তারা যখন তাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে যে তারা সাপোজ কিছু সময় ওভারব্রিথ করলে কি হবে, আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি কমে যায় এবং অক্সিজেন অনেক বেশি বেড়ে যায়। তো এইরকম ব্লাড যখন আমার ব্রেইনে পৌঁছায়, তখন ব্রেইন মানে মনে করে যে অক্সিজেন অনেক বেশি হয়ে গেছে, এখন আমার রেসপিরেশনের দরকারই নেই, ব্রেইন ড্যামেজ। এখন এই কারণে কি হয়, ব্রেইন মনে করে যে রেসপিরেশন আপাতত দরকার নেই, কিছুক্ষণ রেসপিরেশন বন্ধ হয়ে যায়। রেসপিরেশন বন্ধ হয়ে গেলে আবার কি হয়, রেসপিরেশন বন্ধ হয়ে গেলে আমরা অক্সিজেনটা আস্তে আস্তে কমে আসে, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বেড়ে যায়। তো যে একটু কেমো রিসেপ্টর রেগুলেশন পড়াইছিলাম যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, ওই যে সেই কাহিনী, হ্যাঁ, আমার ওই হাইড্রোজেন আয়ন বাড়ায় দিয়ে আমার কেমো রিসেপ্টরকে স্টিমুলেট করবে। তো কেমো রিসেপ্টর স্টিমুলেটর ওই যে তোমার সেন্ট্রাল কেমো রিসেপ্টর স্টিমুলেটর, তখন কি আবার ব্রেন মনে করে যে হ্যাঁ তাহলে এখন তো মনে ব্রিথ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড হঠাৎ বেড়ে গেছে, তখন কি আবার ওভার ব্রিদিং শুরু করে। তো ওভার ব্রিদিং বন্ধ, আবার ওভার ব্রিদিং, এটাকে বলা হচ্ছে চেইন স্ট্রোকস ব্রিদিং। বুঝতে পারছো? এটাই মেকানিজম, এটাই চেইন স্ট্রোকস ব্রিদিং। এরপর আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, এটা শুধু এখন না, এটা আপ টু তোমার সারা জীবনে ডাক্তারিতে লাগবে। এটা হচ্ছে সায়ানোসিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আমরা মনোযোগ দিয়ে পড়ি না। সায়ানোসিসটা আসলে কি? সায়ানোসিসটা বলি মোটামুটি আমি মানে আজকে শেষ করব, এখানে আর কিছু মনে করো যে অত বলার মতো নাই। যে সায়ানোসিসটা আসলে কি, যে আমাদের বডিতে যে মানে ব্লাডে যে হিমোগ্লোবিন গুলো আছে, আমাদের যদি কোনো কারণে ব্লাডে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি কমে যায়,
তো তখন কি হয়, আমাদের যে হিমোগ্লোবিন গুলো আছে, হিমোগ্লোবিন গুলো একেবারেই অক্সিজেন শূন্য হয়ে পড়ে, মানে যেটাকে আমরা বলি ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ন্যাচারালি আমরা বুঝি যে হিমোগ্লোবিনের কালার হচ্ছে রেড, তো ব্লাডের কালার কি রেড। এখন হিমোগ্লোবিনের এই রেড কালার হওয়ার পিছনে অক্সিজেনেশন, মানে অক্সিজেনেটেড থাকাটা একটা ফ্যাক্টর। তো এখন যখন আমাদের বডিতে হিমোগ্লোবিন অক্সিজেনের পরিমাণ অনেক বেশি কমে যায়, তখন হিমোগ্লোবিন গুলা কি মানে অনেক বেশি, মানে পুরাটা হয়তো না কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিমাণ হিমোগ্লোবিন হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড হয়ে যায়। তো এখন যে ডিঅক্সিজেনেটেড যে হিমোগ্লোবিনটা হইলো, হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হয়ে গেলে এটার একটা পিকুলিয়ার একটা এক্সপ্লোসিভ কালার আছে। এটা একটা ডার্ক ব্লু পার্পল মতো একটা কালার সে তখন ধারণ করে আমাদের বডির ভিতরে। এটা যখন সে ধারণ করে তখন আমাদের বডি বিভিন্ন জায়গার স্কিন এবং মিউকাস মেমব্রেনে এই ধরনের ডার্ক ব্লু বা পার্পল কালারেশন হয়ে যায়। এই কালারেশন যে হয় এইটাকে আমরা বলি সায়ানোসিস। তাহলে আমার সংজ্ঞাটা কি দাঁড়ালো? সায়ানোসিস হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেটা ক্যারেক্টারাইজড বাই ডিপ ব্লু কালারেশন বা ব্লুইশ কালারেশন of skin and mucous membrane due to excessive amount of deoxygenated hemoglobin in the peripheral tissue capillaries. দেখো পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিসটা কেন বলতেছি, আমাদের যে স্কিন, যে মিউকাস মেমব্রেন, যেমন ওরাল ক্যাভিটির মধ্যে মিউকাস মেমব্রেন, ঠিক আছে, চোখের নিচে মিউকাস মেমব্রেন, হ্যাঁ, তারপর আরো যত জায়গায় মিউকাস মেমব্রেন আছে, তো এগুলো তো বডির কি পেরিফেরাল রিজিয়ন, ঠিক আছে, স্কিন তো একেবারেই পেরিফেরি, স্কিনের বাইরে তো কিছু নেই। তো এই মানে হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হইলো, সেই ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন গুলো আমার পেরিফেরাল ব্লাড ফ্লোতে জমা হইলো, জমা হওয়ার কারণে আমার স্কিন এবং মিউকাস মেমব্রেনে ব্লুইশ ডিসকালারেশন হইলো। এই যে ঘটনাটা, এটা হচ্ছে সায়ানোসিস। এখন আমার প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিনের ডিঅক্সিজেনেশন যে কোনো কারণে হতেই পারে, কত পরিমাণ হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হলে আমি বলবো যে এটা সায়ানোসিস ডেভেলপ করছে? সেটা হচ্ছে প্রতি 100 ml ব্লাডে যদি 5 গ্রামের বেশি হিমোগ্লোবিন, 5 গ্রাম বা তার বেশি হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড থাকে, তখন এটাকে সায়ানোসিস বলে আখ্যা দেওয়া হয়। হ্যাঁ, 5 গ্রাম ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন পার 100 ml of blood, দিস ইজ দ্য ডিক্লারেশন অফ সায়ানোসিস। এখন সায়ানোসিস কয় ধরনের? সায়ানোসিস দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস আর একটা হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। এখন এখান থেকে কোশ্চেন হচ্ছে, আমরা কোন সায়ানোসিস কোথায় দেখি? সেন্ট্রাল সায়ানোসিসটা অলওয়েজ আমরা একটা জায়গায় এবং কেবলমাত্র একটা জায়গাতেই দেখি, সেটা হচ্ছে টিপ অফ দ্য টাং, জিহ্বার আগা, জিহ্বার মাথা, টিপ অফ দ্য টাং। পেরিফেরাল সায়ানোসিস দেখি হচ্ছে কোথায়? টিপ অফ দ্য নোজ, ইয়ার লোবিউল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার নীল বেড, ঠিক আছে, লিপস, ঠোঁট মনে করো যে একদম মানে ব্লুইশ হয়ে যায়, হ্যাঁ, মনে করো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে, অ্যাজমার মতো পেশেন্ট যারা, হ্যাঁ, অনেকদিন ধরে সিগারেট খায়, লাঙে ক্যান্সার হয়ে গেছে সাপোজ ধরো, তো তারা মনে করো কি ঠিক মতো শ্বাস প্রশ্বাস নেয় না, হ্যাঁ, হাইপো ভেন্টিলেশন, ব্লাডে অক্সিজেনের সাপ্লাই নেই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম হাসপাতালে ভর্তি আছে পেশেন্ট, থার্ড ইয়ারে গেলেই দেখবা, মানে ক্লাস যখন শুরু হবে, যে এরকম পেশেন্ট আছে যে ঠোঁট নীল হয়ে আছে, কানের এই যে লোবিওল, এয়ার লোবিওল নীল হয়ে আছে, তো ওগুলো হচ্ছে কি সায়ানোসিস। নীল হয়তো লোবিওল অনেক বোঝা যায় না, কারণ বাঙালি অনেক কালো বাঙালি বেশি, তো নীল বেডটা যাই হোক না কেন, কালো সাদা বাদামি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নীল বেড নীল পাবাই তুমি। আর এক্সেসিভ সায়ানোসিস হয়তো সেন্ট্রাল সায়ানোসিস পাওয়া যায়, তখন যে টিপ অফ দ্য টাং, টিপ অফ দ্য টাং তো আমাদের নরমালি লাল, সেইটা টিপ অফ দ্য টাং নীল হয়ে থাকে। তো এটা হচ্ছে সায়ানোসিস আমরা কিভাবে দেখি। তাহলে সায়ানোসিস কোথায় কোথায় দেখি আমরা? টিপ অফ দ্য টাং, টিপ অফ দ্য নোজ, লিপস, ইয়ার লোবিউল, নীল বেড, এইসব জায়গায় আমরা হচ্ছে সায়ানোসিস দেখি। এইগুলোই হচ্ছে কোশ্চেন। কজ, অনেক কজ আছে, যেমন আমি অলরেডি একটা বললাম, এর সাথে হাইপক্সিয়া একটা কজ, মানে হাইপক্সিয়া গুলো একটা কজ। তারপর হচ্ছে আমাদের বডিতে যদি মিথাইল হিমোগ্লোবিন বা মেথ হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, বা সালফো হিমোগ্লোবিন বা সালফ হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, মানে হিমোগ্লোবিন যদি মিথাইল এর পরিমাণ বেড়ে যায়, মিথাইল গ্রুপের পরিমাণ বেড়ে যায়, বা সালফার জাতীয় গ্রুপের পরিমাণ যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার হিমোগ্লোবিন অক্সিজেনেটেড থাকে না। তো এগুলা হচ্ছে কি আমার সায়ানোসিস মানে হাইপক্সিয়া ফলোড বাই সায়ানোসিস তৈরি হওয়ার একটা কজ। পলিসাইথেমিক ভেরা কি? পলিসাইথেমিয়া হচ্ছে কি হিমোগ্লোবিন মানে হচ্ছে যে আরবিসি কাউন্ট বেড়ে যাওয়া, আরবিসি কাউন্টটা বেড়ে যাওয়া হচ্ছে পলিসাইথেমিক ভেরা। তো ভেড়া মানে আবার ওই বাবা ব্ল্যাক শিপ ভেড়া।
পলিসাইথেমিক ভেরা বলে, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে পলিসাইথেমিক ভেরা আর কি। তো কি হয়, আরবিসি কাউন্ট এক্সেসিভলি হাই হয়ে যায়। প্রতি 100 ml ব্লাডে 65,000 এর উপরে যদি আরবিসি চলে যায় তখন সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া বা পলিসাইথেমিক ভেরা। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক বেশি হিমোগ্লোবিন আমাদের বডিতে, তো অনেক বেশি, সেই তুলনায় অক্সিজেন কম, তো এই হিমোগ্লোবিন তখন ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, আমাদের জায়গায় জায়গায় হচ্ছে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন জমে যায়। সো আমাদের সব ঠিক থাকা সত্ত্বেও কি শুধু আরবিসি কাউন্ট বেড়ে যাওয়ার কারণে আমার হচ্ছে পলিসাইথেমিক ভেরা ক্রিয়েট হওয়ার কারণে আমার সাইনোসিস ডেভেলপ করে। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা কজ। তো এটা আমরা মনে রাখবো কজগুলো, একটু হচ্ছে আমার সাইনোসিস। এছাড়া আপনার হাইপার ক্যাপনিয়া, অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া খুব একটা ধরে না, এটা মানে খুব মানে ভালো না পারলে এগুলো ধরে না। আর অ্যাসফাইক্সিয়া একটা টার্ম আছে, যে অ্যাসফাইক্সিয়া এগুলো সাধারণত ফরেনসিক মেডিসিন, এই অ্যাসফাইক্সিয়া আমরা খুব ডিলে করি। তোমরা যারা এমবিবিএস স্টুডেন্টরা দেখতেছো, তোমরা যখন 3rd ইয়ারে পড়াশোনা শুরু করবা, ফরেনসিক মেডিসিন এই অ্যাসফাইক্সিয়া নিয়ে বহুত কেসাল ভাই, আমার গাম বাইরে যায়, আমি তো 3rd ইয়ার স্টুডেন্ট। তো এটা কি আসলে, ইট ইজ আ ল্যাক অফ অক্সিজেন এবং এক্সেস অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য বডি ডিউ টু ইন্টারাকশন অফ ব্রিদিং। মানে আমি এমন কিছু করলাম যার কারণে হয়তো তোমার গলা টিপ দিয়ে ধরছি, অথবা তোমার এমন একটা জায়গায় রাখছে তুমি শ্বাস নিতে পারতেছো না, তোমার ব্রিদিং এ প্রবলেম হচ্ছে, তো তোমার অক্সিজেনটা এই কারণে কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড শরীরে বেড়ে যাবে। ফলে কার্বন ডাইঅক্সাইড বাড়তে বাড়তে এক সময় কি হবে, তোমার অক্সিজেন না থাকার কারণে আমার ব্রেইন কাজ করতে পারবে না, একটা সময় তুমি আনকনসিয়াস হয়ে যাবে, একটা পর্যায়ে তোমার এটা এই কন্ডিশনটা অনেকক্ষণ চলে ডেথ হতে পারে। এই ব্যাপারটি হচ্ছে কি অ্যাসফাইক্সিয়া। এখানে এটা নিয়ে বেশি কিছু জিজ্ঞেস করে না, মেনলি তোমার এখান থেকে তোমার চেইন স্ট্রোকস ব্রিদিংটা একটু দেখতে পারো, সাইনোসিসটা রিটার্নে খুব বেশি বেশি আসে। আর তোমার হচ্ছে যে এই যে টার্মিনোলজি গুলা হচ্ছে তোমার অর্থগুলা সংজ্ঞা আকারে লিখতে আসে, যে ইউপনিয়া, ডিসনিয়া, অ্যাপনিয়া, হ্যাঁ, হাইপক্সেমিয়া, হাইপার ক্যাপনিয়া, হ্যাঁ, এইগুলার মানেটা কি, এগুলার মানেটা হচ্ছে মুখস্থ করবা, বুঝবা, এগুলা ভাইভাতে খুব বেশি ধরে, রিটার্নে এই 1 নাম্বারের ডেফিনিশন হিসেবে টার্ম গুলা আসে। তো রেসপিরেটরি সিস্টেমের এই হচ্ছে আমার পড়া ছিল আজকে। এরপর আমি তোমাদের কাছে রিটেন সেশন নিব, যে জিনিসটা তোমাদেরকে আমি মানে কিছু জিনিস বাদ দিছি, বড় বড় কিছু কোশ্চেন বাদ দিছি রিটেনের কথা বলে, সেগুলোতে ছবি দিয়ে একটু দেখানো দরকার আছে, কারণ ওগুলো তো রিটেনে বেশি আসে, তো ছবিটা কিভাবে বুঝে মনে রাখতে হবে, প্লাস হচ্ছে আমার কি বলবো এটাকে, যে লেখার ধরনটা কিভাবে হতে হবে, যে অনেক কিছু লেখা থাকে, আমরা রিটেনের জন্য কতটা ইফেক্টিভলি লিখতে পারবো সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। এবং স্লাইড শোর মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা একটু দাগাই দিব, যে এই কোশ্চেন গুলো একেবারে না পড়লেই না, এবং মোটামুটি এই কোশ্চেন গুলো পড়লেই দেখা যাবে যে আমাদের রিটেনের পার্টটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। আর ফিজিওলজির মজাটাই হচ্ছে যে তুমি যে রিটেন প্রিপারেশন ভালো মতো নাও, ভাইবার 70 থেকে 75% প্রিপারেশন এমনি নেওয়া হয়ে যায়, বাকিটা তুমি জাস্ট একটু কিছু ডিপে পড়ে গেলেই হয়ে যায়। হ্যাঁ, পাস নিয়ে কথা। আর যারা প্লেস করবো তাদের পড়াশোনার ধরন আলাদা, আমি জীবনে ওর নিয়ে প্লেস করি নাই, একটাই প্রফ দিছি, একটা প্লেস নাই, কোনো মতো 10 পাস ভাই। তো আমি যে কথাগুলো বলি এগুলো হচ্ছে যারা পাস করতে চাও, হ্যাঁ, মানে পাস ইনশাল্লাহ মানে প্রবলেম হবে না, পাস নিয়ে আমরা মিলি পাসই করতে চাই, তারপরে ভালো রেজাল্ট করতে পারো তো আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে রেসপিরেটরি সিস্টেম এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রিভিউ সেশন এখানেই শেষ, আমরা নেক্সট রিটেল সেশন নিব, সেখানে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে ভালো রাখো, নিজে ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আমি ডেকে নিচ্ছি আমার হোস্ট রুবায়াত রাখিকে অন স্ক্রিন। রুবায়াত রাখি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত পুরো সেশন জুড়ে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, এবং ধন্যবাদ কেএমএস সাজিদ ভাইকে এত সুন্দরভাবে প্রতিটি বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ রুবায়াত রাখি, নেক্সট অনেক রিভিউ সেশন বসে বসে আমার কথাগুলো শুনলাম, এবং তোমাকেও অনেক বেশি ধন্যবাদ তোমার এই সুন্দর হোস্টিংটার জন্য। নেক্সট রিভিউ সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকা মনে করার আপনাদের থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। রুবায়াত রাখি, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।